হ্যালো এভরিওয়ান, দীপান্ত স্টাডি হাব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে তোমরা পাবে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত বিষয়ের ডিটেইলড ভিডিও এবং সেটাও সম্পূর্ণ তোমাদের নিজস্ব ভাষা বাংলায়। আর আজকে আমাদের ক্লাসের টপিক ক্লাস 11 এর বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার জীবনের বিজ্ঞান। তো এই ক্লাসে আমরা কি পড়ব? প্রথমে জানবো যে জীবন কাকে বলে। নেক্সট সজীব বস্তুর কি বৈশিষ্ট্য হতে পারে সেগুলো সম্বন্ধে জানবো। তারপর জীববৈচিত্র্যের সম্বন্ধে ধারণা, জীববৈচিত্র্যের অবলুপ্তি এবং সংরক্ষণ, ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ, জীববৈচিত্র্যের হটস্পট, আর সবার শেষে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করে নেব। তো প্রথমেই যেহেতু চ্যাপ্টারের নামই হচ্ছে জীবনের বিজ্ঞান, তাহলে আমাদের সবার আগেই জানতে হবে যে জীবন কাকে বলে। বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। পরিবেশের সঙ্গে সজীব বস্তুর আন্তঃবিক্রিয়ার বহিঃপ্রকাশই হলো জীবন। মানে কি? না কোনো একটা প্রাণী বা কোনো একটা সজীব বস্তু যে পরিবেশে থাকে, তার সাথে সে কিভাবে রিঅ্যাক্ট করে, তার যে রিলেশন সম্বন্ধে আমরা পড়বো, সেটাকেই আমরা বলবো জীবন। এবং সেটার যে বিজ্ঞান, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি জীবনের বিজ্ঞান। যে বস্তুর মধ্যে বৃদ্ধি, বিপাক, চলন গমন, উত্তেজিতা, শ্বসন, বংশবিস্তার করার ক্ষমতা, অভিযোজন করার ক্ষমতা, পরিব্যক্তি ইত্যাদি বৈশিষ্ট্যগুলি বর্তমান, তাকে সজীব বস্তু বলে। তার মানে কোনো একটা সজীব বস্তুর যদি বৈশিষ্ট্যগুলো বলি, তাহলে আমরা এগুলোই বলতে পারবো যে বৃদ্ধি, বিপাক এই সমস্তগুলো। যেমন ধর, এগুলো হচ্ছে কয়েকটা বীজ। সেগুলোকে যদি আমরা মাটিতে রোপণ করি বা মাটিতে ফেলে দিই, তাহলে কিছুদিন পর সেগুলোর থেকে এই ধরনের চারাগাছ জন্মাবে এবং কিছু টাইম পরে সেগুলো বড় হয়ে তাদের গাছেতে নির্দিষ্ট গাছে রূপান্তরিত হবে। এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট, এইবার আমরা দেখব যে সজীব বস্তুর বৈশিষ্ট্য। মানে কোন একটা সজীব বস্তুর মধ্যে কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো বা কি বৈশিষ্ট্য কোন একটা বস্তুর মধ্যে থাকলে তাকে আমরা সজীব বস্তু বলবো। প্রথমে বৈশিষ্ট্যগুলো কি দেখে নে, তারপরে সেগুলোর সম্বন্ধে ডিটেইলে পড়বো। প্রথম হচ্ছে আকার ও আয়তন, তারপর হচ্ছে প্রোটোপ্লাজমীয় সংগঠন, চেতনা বা উত্তেজিতা, পুষ্টি, বিপাক এবং বৃদ্ধি, শ্বসন, জনন, রেচন, ক্ষরণ, চলন ও গমন, ছন্দোবদ্ধতা, অভিযোজন, পরিব্যক্তি, বিবর্তন আর জীবনচক্র। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হচ্ছে একটা সজীব বস্তুর বৈশিষ্ট্য। এইবার যদি আমি তোদেরকে বলি যে তাহলে জীব এবং জড় মানে সজীব বস্তু এবং জড় বস্তুর মধ্যে পার্থক্য লিখতে বলি, তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো সজীব বস্তুর ক্ষেত্রে দেখা যায় এবং জড় বস্তুর ক্ষেত্রে এগুলো দেখা যায় না। লিখে দিলেই এতগুলো বৈশিষ্ট্য আমরা পেয়ে যাব। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার মনে হতে পারে যে উত্তেজিতা যে আমরা পড়লাম বা চলন গমন, কোন একটা গাছের ক্ষেত্রে তো চলন গমন দেখা যায় না। তাহলে সেক্ষেত্রে সেই গাছটা কি সজীব বস্তু নয়? তাহলে এক্ষেত্রে আমরা বলে রাখি যে একটা সজীব বস্তুর মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যে থাকবে তাই নয়। কিন্তু ওভারঅল সমস্ত সজীব বস্তুর মধ্যে এই মেক্সিমাম এই বৈশিষ্ট্যগুলোই আমরা দেখতে পাই। তাহলে এইবার আরেকটা প্রশ্ন উঠে আসে যে সকল সজীব বস্তুর মধ্যে আমরা তাহলে এদের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখতে পাবো সেইগুলো। ক্লিয়ার? তাহলে দেখা যাক যে কেবলমাত্র সজীব বস্তুতে দেখা যায় সেরকম কি বৈশিষ্ট্য আছে? না মেইনলি ৪ টে বৈশিষ্ট্য। ১ নম্বর হচ্ছে আভ্যন্তরীণ বৃদ্ধি বা intrinsic growth। এখানে আমি আভ্যন্তরীণ বৃদ্ধি বলেছি কেন? না তোরা ভূগোলে হয়তো পড়ে থাকবি যে কোনো অনেক দূর থেকে বালি উড়ে এসে অন্য আরেকটা জায়গায় জমা হয়ে সেখানে মালভূমির সৃষ্টি হয়। তাহলে সেক্ষেত্রেও তো তার বৃদ্ধি ঘটছে মানে আকার বা আয়তনে বাড়ছে। তাহলে সেটা কি বলব যে কোনো একটা মালভূমি সজীব বস্তু? সেটা হচ্ছে নয়। আভ্যন্তরীণ বৃদ্ধি মানে কি? আমরা যে খাবার খাই সেটা আমাদের শরীরের কাজে লাগবে এবং ভেতর থেকে বৃদ্ধি হবে। সেই যে বৃদ্ধি সেটা হচ্ছে আভ্যন্তরীণ বৃদ্ধি। ২ নাম্বার হচ্ছে বিপাক বা মেটাবলিজম। ৩ নাম্বার হচ্ছে চেতনা বা কনসিয়াসনেস। আর ৪ নাম্বার হচ্ছে প্রোটোপ্লাজমীয় সংগঠন। ক্লিয়ার? তাহলে এই ৪ টে বৈশিষ্ট্য মানে আভ্যন্তরীণ বৃদ্ধি, বিপাক, চেতনা
এবং প্রোটোপ্লাজমীয় সংগঠন এগুলো কিন্তু কেবলমাত্র সজীব বস্তুতেই দেখা যাবে। এই অবধি ক্লিয়ার? এইবারে আমরা যে এতগুলো বৈশিষ্ট্য পড়লাম তাদের প্রত্যেকের সম্বন্ধে ডিটেইলে পড়ব। প্রথমেই হচ্ছে আকার ও আয়তন। আমরা জানি যে অধিকাংশ জীবদেহের বিশেষত প্রাণীদের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। তবে কিছু ব্যতিক্রমও আছে যেমন অ্যামিবা, স্পঞ্জ। আচ্ছা এইখানে তোরা লক্ষ্য কর যে আমরা বলেছি যে বিশেষত প্রাণীদের। আমরা এখানে উদ্ভিদ লিখিনি কেন? না আমরা জানি যে একটা উদ্ভিদের যে নির্দিষ্ট আকার তা কিন্তু নয়। একটা আম গাছের আকারের সাথে আরেকটা আম গাছের আকারের 100% মিল কিন্তু থাকে না। তবে তোরা আরেকটা জিনিস দেখে থাকবি যে কোনো একটা গাছের যে আয়তন বা আকার সেটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই থাকে। সেটার মানে কি? কখনো কি তোরা দেখেছিস যে একটা আম গাছের পাতা বড় হয়ে কলা গাছের পাতার মতো হয়ে গেছে? সেটা কিন্তু নয়। দুটো পাতার মধ্যে ডিফারেন্স থাকতে পারে কিন্তু তার যে আকার বা আয়তনের যে রেঞ্জ সেটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যেই থাকে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রেও আমরা বলতে পারবো যে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট আকারে এবং আয়তন দেখতে পাওয়া যায়। ২ নম্বর হচ্ছে উত্তেজিতা। উত্তেজিতা কি? না জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার যে ধর্ম তাকে বলা হয় উত্তেজিতা। মানে বাইরের পরিবেশ থেকে কোনো জীবের উপরে যদি কোনো স্টিমুলেশন কাজ করে তাহলে সেটার এগেইনস্ট এ বা তার পরিপ্রেক্ষিতে প্রাণীটা যে সাড়া দেয় বা জীবটা যে সাড়া দেয় সেটাই হচ্ছে ওর উত্তেজিতা। ৩ নম্বর ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় সংগঠন। এককোষী ও বহুকোষী সমস্ত জীবদেহই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বলে। এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট যে কাকে আমরা প্রাণের ভৌত ভিত্তি বলি? না প্রোটোপ্লাজমকে। এইবারে তোদের কোয়েশ্চেন হতে পারে যে প্রোটোপ্লাজম কি ১ নম্বর, আর ২ নম্বর তোরা হয়তো অনেকেই শুনে থাকবি আরেকটা টার্ম সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমই বা কি? দেখ, সাইটোপ্লাজম কি? না নিউক্লিয়াস বাদে কোষের বাকি যে অংশ সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসটাকেও যদি আমরা জুড়ে দিই সেটা হয়ে যাবে প্রোটোপ্লাজম। মানে কি? না এটা হচ্ছে একটা প্রাণী কোষের ছবি এবং যে রেড যে বক্সটা করে দিয়েছি তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ওই কোষটার নিউক্লিয়াস। যদি কোষের মধ্যে যা আছে সমগ্র জিনিসটাকেই ধরি সেটা হচ্ছে এর প্রোটোপ্লাজম এবং ওই নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে ভেতরে বাকি যা পড়ে আছে সেটা হবে ওর সাইটোপ্লাজম। বোঝা গেছে? তাহলে একটা কোষের মধ্যে যা কিছু জিনিস আছে সেই কোষটার পর্দার বা কোষটার প্রাচীরের ভেতরে যা কিছু জিনিস আছে সেটা হচ্ছে ওর প্রোটোপ্লাজম। আর ওই প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই সেটা হবে সাইটোপ্লাজম। আশা করি ক্লিয়ার? এই অবধি বোঝা গেছে? নেক্সট টপিক হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি কি আমরা জানি যে আকার এবং আয়তনে যে বেড়ে যাওয়া সেটাকে আমরা বৃদ্ধি বলি। কি বলছে? না খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয় এবং শুষ্ক ওজন বেড়ে যায়। একে বৃদ্ধি বলে। কি বলছে তাহলে? খাদ্য গ্রহণ ও খাদ্যের আত্তীকরণ। খাদ্য গ্রহণ মানে কি? আমরা যেটা খাবার খাচ্ছি সেই খাওয়া খাদ্য গ্রহণ। আর খাদ্যের আত্তীকরণ মানে কি? অনেকে বলে দেখবি যে এ এত খাবার খায় তবু এর শরীরে লাগছে না। মানে শরীরের কাজে যে অ্যাকচুয়ালি লাগা সেটা হচ্ছে খাদ্যের আত্তীকরণ এবং এর মাধ্যমে কি হয়? প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়। এই একটু আগেই আমরা পড়লাম যে প্রোটোপ্লাজম কি? না কোষের কোষ প্রাচীরের ভেতরে যে সমগ্র জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে সেটার পরিমাণ বাড়বে এবং যার কারণে এক কোষের শুষ্ক ওজন বেড়ে যাবে। এবার শুষ্ক ওজন কি? না ওই কোষটার মধ্যে যে জল রয়েছে, সমস্ত কোষের মধ্যেই জল থাকে। সেই জলটাকে বাদ দিয়ে বাকি যে জিনিসটা পড়ে থাকবে সেটা হচ্ছে ওর শুষ্ক ওজন। সিম্পল যদি এক্সাম্পল নিস ধর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা সেটাকে শুকিয়ে যদি আমরা শুকনো লঙ্কা করে দিই তাহলে ওই শুকনো লঙ্কাটা হবে ওই কাঁচা লঙ্কার শুষ্ক ওজন। ক্লিয়ার? নেক্সট টপিক হচ্ছে এগেইন ভেরি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে বিপাক বা মেটাবলিজম। আচ্ছা তোদেরকে একটা জিনিস বলে রাখি যে বায়োলজির ক্ষেত্রে বাংলা নামের সাথে কিছু ক্ষেত্রে ইংলিশ টার্ম গুলোও কিছু জেনে রাখিস। ঠিক আছে? তাহলে বিপাক কি? না জীবকোষে যে অবিরাম রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে।
মানে কি? আমরা সারাদিন যে খাবারগুলো খেয়ে চলেছি, ধর সাপোজ কেউ একটা চিকেন পকোড়া খেয়েছিস। চিকেন পকোড়াটা সরাসরি তোর শরীরের কাজে লেগে যাবে না। ওই পকোড়ার মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, আরো অন্যান্য ইনগ্রেডিয়েন্ট বা উপাদানগুলো রয়েছে, সেগুলোতে আগে ভাঙতে হবে ওই পকোড়াটাকে ছোট, ছোট ক্ষুদ্র অংশে ভাঙতে হবে। তবে সেগুলো আমাদের কোষের, আমাদের শরীরের কাজে লাগবে। এই ভাঙার যে প্রক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়া দের একসাথে আমরা বলব বিপাক। এইবারে এই বিপাক ২ ধরনের হতে পারে। উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক। উপচিতি নামটা থেকে দেখ মানে কি উপকার। তাহলে উপকারী কি? না আমাদের শরীরের ওজন বাড়াতে যে উপকার করবে সে হচ্ছে উপচিতি। আর অপচিতি নামটার মধ্যেই আছে অপকার। তাহলে যে আমাদের শরীরের অপকার করবে মানে অ্যাকচুয়ালি অপকার নয় মানে শরীরের ওজন কমাবে সেটা হচ্ছে অপচিতি। বাট মনে রাখার জন্য যে মানে হচ্ছে উপকার, সেখান থেকে উপচিতি মানে ওজন বাড়বে। আর মানে অপকার, সেখান থেকে অপচিতি মানে ওজন কমবে। তাহলে উপচিতি বিপাক কি? না যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে তাকে আমরা বলব উপচিতি বিপাক। এর উদাহরণটা ভেরি ইম্পোর্টেন্ট যে সালোকসংশ্লেষ। তোরা জানিস যে সালোকসংশ্লেষ কি? যে না আমাদের যে সবুজ উদ্ভিদ তারা যে খাদ্য তৈরির প্রক্রিয়া সেটাকে আমরা বলছি সালোকসংশ্লেষ। তাহলে সালোকসংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ তার খাদ্য তৈরি করে এবং খাদ্য তৈরি হয় মানে কি সেই উদ্ভিদটার ওজন বাড়ে। সেই কারণে সেটা হচ্ছে তার উপচিতি বিপাক। আর অপচিতি বিপাক কি? না যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে যায়। এর উদাহরণ হচ্ছে শ্বসন। শ্বসন তোরা ক্লাস 11 এই পরবর্তী চ্যাপ্টারে ডিটেইলে পড়বি। একটা পুরো চ্যাপ্টার আছে শ্বসন নিয়ে। তো শ্বসন অ্যাকচুয়ালি কি শর্ট এ জেনে রাখ যে আমরা যে খাবার খাচ্ছি বা উদ্ভিদ যে খাবার তৈরি করছে সেটাকে অক্সিজেনের সাহায্যে জারণ ঘটাবো। এক কথায় সেটাকে আমরা পোড়াবো। পুড়িয়ে সেখান থেকে শক্তি উৎপাদন করব। তাহলে সেই খাবারটার যে জারণ ঘটাচ্ছি বা পুড়াচ্ছি তাহলে সেই খাবারের পরিমাণটা তো কমে যাচ্ছে। তাহলে তার কারণে আমাদের শরীরের ওজনটা কমে যাচ্ছে। তাই এই শ্বসন হচ্ছে অপচিতি বিপাক। এইবার আমাকে তাহলে তোরা একটা কোয়েশ্চেন এর উত্তর দে। তা ধর কেউ চাইছে তার ওয়েট বাড়াবে। যে ধর ৮০ কেজি ওজন আছে সে ৯০ কেজি করবে। তাহলে এই উপচিতি এবং অপচিতি এই দুটো বিপাকের মধ্যে কোনটা বেশি হলে তবে আমাদের ওজন বাড়বে আল্টিমেটলি? obviously উপকারীটা বেশি হতে হবে তবেই তো আমাদের শরীরের ওজনটা বাড়বে। তাহলে যে উপকারী যে বিপাক মানে উপচিতি বিপাক সেটা যদি বেশি হয় অপচিতি বিপাকের চেয়ে সেক্ষেত্রে আমাদের শরীরের আল্টিমেটলি বৃদ্ধি ঘটবে। মানে আমাদের ওজন বা শরীরের আকার আয়তন এই সমস্ত জিনিসগুলো বাড়বে। এই অবধি ক্লিয়ার? এইবার হচ্ছে পুষ্টি। পুষ্টি কি? না খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য বস্তুর দেহের বাইরে বহিষ্করণ। ৫ টা যে প্রক্রিয়া এদেরকে একসাথে আমরা বলছি পুষ্টি। তাহলে কি? ১ম এ হচ্ছে খাদ্য গ্রহণ। মানে আমরা কোনো একটা খাবারকে খাচ্ছি। পরিপাক মানে সেই খাবারটাকে ছোট ছোট পার্টিকেল এ ভাঙছি। শোষণ মানে ওই খাবারটার মধ্যে যে উপাদানগুলো ছিল সেগুলো শোষিত হচ্ছে। আত্তীকরণ ওই যে উপাদানগুলো যেগুলো শোষিত হলো সেগুলো অ্যাকচুয়ালি আমাদের শরীরের কাজে লাগছে। মানে ওই যে প্রোটোপ্লাজম আমরা পড়েছিলাম সেই প্রোটোপ্লাজম সংশ্লেষিত হচ্ছে। এবং লাস্ট হচ্ছে অপাচ্য বস্তুর দেহের বাইরে বহিষ্করণ। মানে যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নয়, কিছু ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে, সেগুলোকে আমরা শরীরের বাইরে বের করে দিচ্ছি। কিভাবে বের করছি তোরা সবাই জানিস। তো এই সমস্ত প্রক্রিয়াগুলোকে একসাথে আমরা বলছি পুষ্টি। এই পুষ্টি বিভিন্ন ধরনের হতে পারে। ১ নাম্বার হচ্ছে হলোফাইটিক পুষ্টি। তাহলে হলোফাইটিক পুষ্টি কি? না উদ্ভিদ পরিবেশ থেকে জল এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং এক্ষেত্রে অপাচ্য বস্তুর বহিষ্করণ ঘটে না। এই ধরনের পুষ্টিকে হলোফাইটিক পুষ্টি বলে। মানে ১ নম্বর যে এটা উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায়। ২ নম্বর এক্ষেত্রে নিজের খাদ্য নিজেরাই তৈরি করছে এবং ৩ নম্বর এক্ষেত্রে কোনো অপাচ্য বস্তুর বহিষ্করণ ঘটে না। মানে এক কথায় এরা পটি করে না। ক্লিয়ার? আর আরেক ধরনের পুষ্টি হচ্ছে হলোজৈবিক পুষ্টি। এই ধরনের পুষ্টি প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এবং এক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় না ১ম এ প্রাণীরা আমরা কি করি যে পুরো খাবারটাকে ১ম এ আমরা খেয়ে নিই।
তারপরে সেটাকে আমরা ডাইজেস্ট করি মানে সেটার পরিপাক করি এবং তারপরে যে অতিরিক্ত বা অপাচ্য অংশ সেটাকে আমরা শরীরের বাইরে বের করে দিই। প্রাণীরা কঠিন ও জটিল অদ্রবণীয় খাদ্য সরাসরি ভক্ষণ করে প্রয়োজনীয় অংশকে শোষণ করে এবং অপ্রয়োজনীয় অংশকে দেহের বাইরে নিক্ষেপ করে। এই ধরনের পুষ্টিকে হলজয়িক পুষ্টি বলে। তোদের যদি এত মনে নাও থাকে তোরা এইটুকু বলবি যে প্রাণীরা কঠিন খাদ্যকে সরাসরি ভক্ষণ করে প্রয়োজনীয় অংশকে শোষণ করে এবং অপ্রয়োজনীয় অংশকে দেহের বাইরে নিক্ষেপ করে। এই ধরনের পুষ্টিকে হলজয়িক পুষ্টি বলে। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। আমি অলরেডি বলে দিয়েছি। শ্বসন কি? না গৃহীত খাদ্যের মধ্যে সঞ্চিত শক্তিকে অক্সিজেনের দ্বারা সম্পূর্ণ বা আংশিক জারণের মাধ্যমে গতিশক্তিতে রূপান্তরিত করাকে শ্বসন বলে। আমরা খাবার খাই কেন? শক্তি পাওয়ার জন্য। কারণ ওই খাবারের মধ্যে শক্তিটা অ্যাকচুয়ালি স্থৈতিক শক্তি হিসাবে সঞ্চিত থাকে। এইবার ওই খাবারটাকে আমরা অক্সিজেনের দ্বারা জারণ ঘটাই মানে পোড়াই সহজ ভাষায় এবং যার কারণে ওই খাবারের মধ্যে যে শক্তি ছিল সেটার মুক্তি ঘটে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শ্বসন। ক্লিয়ার? শ্বসনে কি হয়? তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারবো যে এটি তাপ মোচনকারী এবং শক্তি উৎপাদনকারী পদ্ধতি। এবং আমরা এটাও পড়েছি যে এক্ষেত্রে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। আমরা একটু আগেই পড়ে এলাম। তাই শ্বসন একটি অপচিতিমূলক ক্রিয়া। ক্লিয়ার? নেক্সট, এইবার হচ্ছে রেচন। রেচন বা এক্সক্রিশন কি? না যে বিশেষ প্রক্রিয়ায় বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় পদার্থ দেহের বাইরে নির্গত হয় কে রেচন বলে। আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে সমস্ত জিনিসটাই যে আমাদের শরীরের মধ্যে কাজে লাগবে তা কিন্তু নয়। তার মধ্যে কিছু, কিছু জিনিস আছে যেটা আমাদের শরীরের জন্য অপ্রয়োজনীয়। সেগুলো জেনারেলি নাইট্রোজেন জাতীয় হয়। তোরা পরে পড়বি যে সেগুলো ইউরিয়া হতে পারে, অ্যামোনিয়া হতে পারে বা অন্যান্য নাইট্রোজেন জাতীয় পদার্থ হতে পারে। সেগুলোকে আমরা যে প্রক্রিয়ায় শরীরের বাইরে বের করি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি রেচন। উদ্ভিদের ক্ষেত্রে রেচন পদার্থগুলি নাইট্রোজেন যুক্ত বা নাইট্রোজেন বিহীন হতে পারে এবং উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না। ক্লিয়ার? প্রাণীদের ক্ষেত্রে রেচন পদার্থগুলি সাধারণত নাইট্রোজেন যুক্ত হয়ে থাকে এবং প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট রেচন অঙ্গ এবং রেচন তন্ত্র থাকে। তোদের জন্য কোশ্চেন কমেন্টে লিখে জানা যে মানুষের ক্ষেত্রে যে রেচন অঙ্গ তার নাম কি? এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট, এইবার হচ্ছে চলন ও গমন ভেরি ইম্পোর্টেন্ট। তোরা অনেক ক্ষেত্রে সিনেমাতে দেখে থাকবি যে পুলিশগুলো বলবে ডোন্ট মুভ, ডোন্ট মুভ। সেই মুভ মানে মুভমেন্ট, মুভমেন্ট মানে হচ্ছে চলন। অ্যাকচুয়ালি ওরা কোনো নড়াচড়া পর্যন্ত অ্যালাও করে না। তাহলে মুভমেন্ট বা চলন কি? একই স্থানে স্থির থেকে কেবলমাত্র অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। মানে এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোরা যে হাত-পা নাড়িস বা যা কিছু কাজ করিস, অর্থাৎ স্থান পরিবর্তন না করে আমরা যা কিছু করি সেটা হচ্ছে চলন। তাহলে গমন কি? না গমন মানে হচ্ছে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকে গমন বলে। মানে তুই যখন একটা স্থান থেকে অন্য স্থানে যাবি, তখন সেটাকে গমন বলে। এইবারে একটা কোয়েশ্চেনের উত্তর দে যে সব চলনকেই কি আমরা গমন বলতে পারবো? নাকি সব গমনকেই আমরা চলন বলতে পারবো? দেখ, চলন মানে কি? আমরা এক জায়গাতেই স্থির থেকে হাত-পা নাড়াচ্ছি। তাহলে সেক্ষেত্রে তো আমরা স্থান পরিবর্তন করছি না। মানে সেক্ষেত্রে কোনো গমন হচ্ছে না। মানে সকল চলনই কিন্তু গমন নয়। কিন্তু যখন আমরা গমন করব, তখন তো আমাদের পা গুলোকে at least নাড়াতে হবে। তাহলে সেটাও তো এক প্রকারের চলন। তাহলে আমরা বলতে পারবো যে সকল গমনই চলন, কিন্তু সকল চলনই গমন নয়। ক্লিয়ার? নেক্সট, জনন বা রিপ্রোডাকশন। জনন কি? না জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে জনন বলে। জনিত্রী জীব মানে কি? প্যারেন্ট মানে মা-বাবা। আর অপত্য মানে কি? তার ছানাপোনা। তাহলে মা-বাবার থেকে তার যে বাচ্চা তৈরির যে প্রক্রিয়া সেটাকেই এক কথায় জনন বলে।
জননের দ্বারা জীব বংশবিস্তার করে এবং তার বংশের ধারাবাহিকতা বজায় রাখে। মানে তার যে বংশের যে অস্তিত্ব সেটা বজায় রাখে। এইবার তোদের জন্য আরেকটা কোয়েশ্চেন বল যে এমন কয়েকটা প্রাণীর নাম বল যাদের ক্ষেত্রে জনন দেখা যায় না। সেটা হচ্ছে মিউল, শ্রমিক মৌমাছি আর বন্ধ্যা স্ত্রী। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু জনন দেখা যায় না। এই অবধি ক্লিয়ার? নেক্সট, পরিব্যক্তি বা মিউটেশন, ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। তোরা নিশ্চয়ই জানিস যে কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ বা জিন আমরা বলি। তার একটা নির্দিষ্ট অংশকে জিন বলি। সেই যে জিন তার মধ্যে আকস্মিক মানে হঠাৎ করে কিছু পরিবর্তন ঘটবে। কিন্তু সেটা হবে স্থায়ী। মানে একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে সেটা কিন্তু ট্রান্সফার হবে। সেই ধরনের যে পরিবর্তন সেটাকে আমরা বলছি পরিব্যক্তি। জৈব বিবর্তনের পথে পরিব্যক্তি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি কি হয় না এই পরিব্যক্তি বা মিউটেশন এর কারণে একটা প্রাণীর মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটতে থাকে এবং নতুন বৈশিষ্ট্য আস্তে আস্তে একটা টাইম পরে দেখা যায় যে সেই প্রাণীটা তার যে পুরনো মানে তার যে পিতামাতা তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। তখনই আমরা সেটাকে বলব যে ওই জীবটার ইভোলিউশন হয়েছে বা বিবর্তন হয়েছে। পরিব্যক্তির ফলাফল অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকারক হলেও নতুন বৈশিষ্ট্যের সৃষ্টিতে ও নতুন প্রজাতির সৃষ্টিতে পরিব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। পরিব্যক্তির ফলাফল অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকারক বলতে কি হয়? না এই হঠাৎ করে কোনো জিনের যদি পরিবর্তন হয়ে যায় সেটা আল্টিমেটলি টিউমার বা ক্যান্সারের সৃষ্টি করে। ঠিক আছে? ওইজন্য বলছে যে পরিব্যক্তির ফলাফল অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকারক হয়। কিন্তু আমি একটু আগেই যেটা বললাম যে এই পরিব্যক্তির কারণে ডিএনএ এর মধ্যে নতুন পরিবর্তন আসে এবং অনেকগুলো পরিবর্তন যখন একসাথে জমা হয়ে যায় তখন নতুন প্রজাতির সৃষ্টি হয়। এই অবধি ক্লিয়ার? নেক্সট হচ্ছে বিবর্তন বা ইভোলিউশন। বিবর্তন কি? না মন্থর বা ধীর গতিতে এবং ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জিনগতভাবে ভিন্ন অপেক্ষাকৃত জটিল জীব সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে জৈব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। মানে কি? সহজ কথায় বুঝতে গেলে বাঁদর থেকে আমরা যে মানুষ তৈরি হয়েছি সেটাও কিন্তু এক ধরনের বিবর্তন। এখানে বলেছে দেখ মন্থর বা ধীর গতিতে। বাঁদর থেকে যে মানুষ হয়েছে সেটা কিন্তু একদিনে হয়ে যায়নি। ধীরে ধীরে ১ম এ ওরা ৪ পায়ে চলত। পরে আস্তে ওরা ২ পায়ে চলা শুরু করল এবং ধীরে এইভাবে বাঁদর থেকে মানুষে পরিণত হয়েছে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে। এবং একটু আগে আমরা কি পড়লাম? এই যে পরিব্যক্তি, এই পরিব্যক্তি ছিল বিবর্তনের একটা কারণ। মানে পরিব্যক্তির কারণে জিনের চেঞ্জ হচ্ছিল, যেটা আল্টিমেটলি বিবর্তনের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তবে মনে রাখবি পরিব্যক্তিই কিন্তু একমাত্র কারণ নয় বিবর্তনের জন্য। অন্যান্য বিভিন্ন কারণের জন্যও কিন্তু বিবর্তন হতে পারে। পরিব্যক্তি হচ্ছে বিবর্তনের একটা কারণ। ক্লিয়ার? এটাই বলছে যে পরিব্যক্তি যদি কারণ হয়, বিবর্তন হলো তার ফলাফল। যেমন আমরা যদি বলি যে অতিরিক্ত খাবার কারণে কি হচ্ছে? মানুষ মোটা হয়ে যায়। ঠিক সেইরকম পরিব্যক্তির কারণে বিবর্তন হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ছন্দোবদ্ধতা। কি বলছে? জীবদেহের শারীরবৃত্তীয় কার্যকলাপ একটি নির্দিষ্ট ছন্দে চলতে থাকে। যেমন হৃৎপিণ্ডের স্পন্দন, ফুসফুসের সংকোচন প্রসারণ। তোরা হৃৎপিণ্ডের স্পন্দন যদি শুনিস জানিস নিশ্চয়ই যে লাব-ডাব এইভাবে একটা নির্দিষ্ট ছন্দে চলতে থাকে। অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কাজই একটা ছন্দবদ্ধভাবে চলে। যে আমরা সকালে ঘুম থেকে উঠি, রাতের বেলা ঘুমাতে যাই। এই সমস্ত জিনিস মানে আমরা সারাদিনে যা সমস্ত কাজও করি সেগুলোও কিন্তু একটা নির্দিষ্ট ছন্দবদ্ধ প্যাটার্ন মেনেই চলে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে অভিযোজন, ভেরি ইম্পোর্টেন্ট। অভিযোজন বা অ্যাডাপ্টেশন কি? না জীব তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার পদ্ধতিকে অভিযোজন বলে। এক কথায় তুই ধর কোনো একটা নতুন জায়গায় গেছিস। সেই জায়গার পরিবেশের সাথে তুই যে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিস সেটাই হচ্ছে অভিযোজন। যেমন মাছের জলজ অভিযোজন, পায়রার খেচর অভিযোজন ইত্যাদি। আর লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে জীবনচক্র বা লাইফ সাইকেল। জীবের জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য এবং মৃত্যু
ইত্যাদির পর্যায়ক্রমিক পুনরাবৃত্তির ঘটনাগুলিকে জীবের জীবনচক্র বলে। মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে সেগুলোর যে পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি সেটাকেই আমরা বলছি জীবনচক্র। তাহলে এই অবধি আমাদের সজীব বস্তুর যে বৈশিষ্ট্য সেগুলো কমপ্লিট হলো। ক্লিয়ার? নেক্সট এইবার শুরু হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা। তাহলে ১ম এই আমাদের এখানে প্রশ্ন আসবে যে জীববৈচিত্র্য কি? যেকোনো জিনিসের ক্ষেত্রে মানে বায়োলজি বল বা অন্য সাবজেক্ট বল, তার নামের মধ্যেই সেটার অনেকটা ডেফিনিশন লুকিয়ে থাকে। যেমন এখানে জীব বৈচিত্র্য, এর মধ্যে আমরা ২ টো ওয়ার্ড পাবো। একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্য মানে কি? না জীবেদের মধ্যে যে বৈচিত্র্য সেটাই হচ্ছে শর্টে জীব বৈচিত্র্য আমরা বলব। এইবার এটা সম্পর্কে আমরা ডিটেইলে পড়বো। বাট এটার এক কথায় যেটা মানে যে জীবেদের মধ্যেকার যে বৈচিত্র্য সেটাকেই আমরা বলছি জীব বৈচিত্র্য। বিজ্ঞানী ডব্লিউ.জি. রোসেন, অ্যাকচুয়ালি এনার পুরো নাম হচ্ছে ওয়াল্টার জি. রোসেন, ১ম বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন। নেক্সট এইবারে এই যে কোয়েশ্চেন, জীববৈচিত্র্য কাকে বলে? না বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলে। মানে কি? সাপোজ ধর আমাদের রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল। এইখানে আমরা যদি বিভিন্ন প্রাণীগুলোকে দেখি বা উদ্ভিদও যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? না এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পাবো। ম্যানগ্রোভের মধ্যে দেখতে পাবো সুন্দরী, গরান ইত্যাদি গাছগুলো। হাতি দেখতে পাবো, চা গাছ দেখতে পাবো যদি আমরা দার্জিলিং সাইডে চলে যাই চা গাছ পাবো, পায়রা দেখতে পাবো, পাইথন একটা সাপের প্রজাতি পাইথন দেখতে পাবো, ইলিশ দেখতে পাবো, হরিণ দেখতে পাবো, আরো অন্যান্য অনেক ধরনের উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাবো। তাহলে এই গোটা রাজ্যটাকে যদি আমরা একটা পরিবেশ ভাবি তাহলে সেখানে যে বিভিন্ন জীব দেখতে পাওয়া যাচ্ছে বা জীবেদের মধ্যে যে বিভিন্নতা, তারা কিভাবে বসবাস করে কোন জায়গায় বা কে কি ধরনের খাবার খায়, কিভাবে একজন আরেকজনের সাথে interaction করে, এই সমস্ত যে জিনিসগুলো তাদেরকে আমরা একত্রে বলছি জীব বৈচিত্র্য। এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট এইবার হচ্ছে জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ। মানে জীব বৈচিত্র্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? না জীববৈচিত্র্যকে মোটামুটি আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি? না জিনগত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এইবারে আমরা একটা করে দেখব। ১ম এ জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি কি? না এটা হচ্ছে একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন বা রূপভেদ দেখা যায় তাদের জিনগত বৈচিত্র্য বলে। এইখানে এই যে সবুজ যে টার্ম গুলো আছে এগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। তাহলে এখানে মেইন ২ টো জিনিস ইম্পোর্টেন্ট যে ১ নাম্বার জিনগত বৈচিত্র্য আমরা দেখব একটা নির্দিষ্ট প্রজাতিরই মধ্যে এবং সেক্ষেত্রে ওই প্রজাতিটার বিভিন্ন যে জীব তাদের যে পরিবর্তন বা রূপভেদ দেখা যায় সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। যেমন ধর একটা প্রজাতি হচ্ছে মানুষ। এবারে সমস্ত মানুষ কি একই রকম? একই রকম নয়। আমাদের হাইটের ডিফারেন্স রয়েছে, কারো চোখের মনির কালার ডিফারেন্স, কারো আমাদের স্কিনের যে কালার সেটার ডিফারেন্স, বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ধরনের খাবার খেতে অভ্যস্ত। এই সমস্ত জিনিসগুলোর উপরে ভিত্তি করে আমাদের মানুষদের নিজেদের প্রজাতির মধ্যেও কিন্তু বিভিন্ন পরিবর্তন বা রূপভেদ মানে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তাহলে এই একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। নেক্সট আমরা 2nd ভাগটা কি বলেছিলাম? না প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্য কিরকম দেখ না তুই কোন একটা নির্দিষ্ট অঞ্চল ফিক্সড করে নে। ধর তুই তোর গ্রামের মধ্যে দেখছিস বা তুই তোর শহর বা পৌরসভা এলাকা যেখানে তোরা আছিস সেটার মধ্যে দেখছিস। সেইখানে কোন একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে প্রজাতি বৈচিত্র্য বলে। মানে যেটা আমি বললাম যে তোরা যে গ্রামে আছিস সেই গ্রামে তোরা কি প্রজাতি দেখতে পাবি। তোরা গরু দেখতে পাবি, ছাগল দেখতে পাবি, হাঁস, মুরগি যদি গ্রামের দিকে থাকিস মেইনলি এই জিনিসগুলো দেখতে পাবি বা আরো যে সমস্ত প্রজাতিগুলো তোরা তোদের একটা নির্দিষ্ট জায়গায় দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে ওই জায়গাটার প্রজাতি বৈচিত্র্য। কোনো বাস্তুতন্ত্রে অনেক রকম প্রজাতি একসঙ্গে কমিউনিটি গঠন করে।
যারা আ বড়, বড় ফ্ল্যাট গুলোতে থাকিস, তারা একটা জিনিস খেয়াল করবি যে ওই গোটা বিল্ডিং এ যতগুলো ফ্যামিলি থাকে, তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি তৈরি করে। বলে যে এটা আমাদের একটা সোসাইটি। ঠিক সেইরকম কোন একটা নির্দিষ্ট অঞ্চলে বা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে যে সমস্ত প্রজাতিগুলো থাকে, তারা একসাথে একটা কমিউনিটি তৈরি করে। ক্লিয়ার? আর ৩ নম্বর যেটা আমরা ভাগ সেটা কি বলেছিলাম? না বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। সেটা কিরকম? না সাপোজ তোরা গোটা একটা ব্লক বা গোটা একটা ডিস্ট্রিক্ট নিয়ে নে। সেই গোটা ডিস্ট্রিক্টটার মধ্যে কি থাকছে? অনেকগুলো গ্রাম থাকছে বা অনেকগুলো পৌরসভা এলাকা থাকছে। সেই বিভিন্ন গ্রামগুলোতে যে সমস্ত বাস্তুতন্ত্রগুলো দেখা যাচ্ছে বা বিভিন্ন যে কমিউনিটি গুলো থাকছে, তাদের মধ্যেকার যে বৈচিত্র্য সেটাকে আমরা বলছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের প্রকারভেদকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কিন্তু ইম্পোর্টেন্ট। কেন? না এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার আমরা ৩ ভাগে ভাগ করে থাকি এবং সেগুলোও কি আমরা এবার দেখব। না বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের প্রকারভেদ। তাহলে আমরা বললাম যে একটা বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য তাকে আবার ৩ ভাগে ভাগ করি। কি? না আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য আর গামা বৈচিত্র্য। তাহলে ১ম এ হচ্ছে আলফা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য কি? না একটি অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে আলফা বৈচিত্র্য বলে। মানে একটা অঞ্চল বা একটা জায়গা তোরা ফিক্সড করে নে। এইবারে ওই জায়গায় বিভিন্ন জীবগোষ্ঠী বা বিভিন্ন প্রজাতি থাকছে, তাদের মধ্যের যে বৈচিত্র্য সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য। ২ নম্বর হচ্ছে বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্যটা কিরকম জানিস? সাপোজ তোরা দুটো পাশাপাশি গ্রাম সিলেক্ট কর। এবারে দুটো গ্রামেতে বিভিন্ন ধরনের প্রজাতি থাকবে। এই দুটো গ্রামের যে বিভিন্ন প্রজাতি বা যে বিভিন্ন জীবগোষ্ঠী তাদের মধ্যে যে তুলনামূলক বৈচিত্র্য সেটাকে আমরা বলছি বিটা বৈচিত্র্য। তাহলে কি বলছে বিটা বৈচিত্র্য? না একটি অঞ্চল ও তার অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। তাহলে আলফা বৈচিত্র্য আমরা দেখলাম একটা নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য সেটা আলফা বৈচিত্র্য। পাশাপাশি দুটো সংলগ্ন অঞ্চলের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে তুলনামূলক বৈচিত্র্য সেটা হচ্ছে বিটা বৈচিত্র্য। আর ৩ নম্বর ভেরি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে গামা বৈচিত্র্য। গামা বৈচিত্র্য কি? না একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। এটা বোঝার জন্য তোরা সাপোজ আবারও একটা গোটা ডিস্ট্রিক্টকে ইমাজিন করতে পারিস। মানে একটা গোটা জেলা। তার মধ্যে বিভিন্ন গ্রামগুলো থাকছে বা বিভিন্ন শহরগুলো থাকছে। ওই বিভিন্ন গ্রামের যে বিভিন্ন প্রজাতিগুলো প্রত্যেকটা গ্রামেতে রয়েছে, তাদের একসাথে যে তুলনামূলক বৈচিত্র্য, সেটা হচ্ছে গামা বৈচিত্র্য। আর তোরা এক্ষেত্রে মেইন কি মনে রাখবি জানিস? সাপোজ ধর একটা জায়গা বা একটা গ্রাম হচ্ছে A, আরেকটা গ্রাম হচ্ছে B, আরেকটা গ্রাম হচ্ছে C বা ৩ টে অঞ্চল হচ্ছে A, B, C। যদি আমরা শুধুমাত্র এই A অঞ্চলটাতে যে সমস্ত প্রজাতিগুলো আছে, তাদের মধ্যেকার যে বৈচিত্র্য তাকে তুলনা করি বা তাকে স্টাডি করি, তাহলে সেটাকে আমরা বলব আলফা বৈচিত্র্য। যদি এই পাশাপাশি A আর B দুটো অঞ্চল সেখানে যে জীবগোষ্ঠী আছে তাদের যে তুলনামূলক বৈচিত্র্যের আলোচনা করব সেটাকে আমরা বলবো বিটা বৈচিত্র্য। আর যদি A, B, C এই ৩ টে অঞ্চলকে একটা গোটা বড় ভৌগোলিক অঞ্চলের একটা অংশ হিসাবে কল্পনা করি, তাহলে এদের মধ্যে যে তুলনামূলক বৈচিত্র্য সেটাই হবে গামা বৈচিত্র্য। আশা করি কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে জীববৈচিত্র্য সম্পর্কে আমরা কি পড়লাম আরেকবার রিভাইজ করে নিই। ১ম এ আমরা পড়লাম যে বিজ্ঞানী ডব্লিউ.জি. রোসেন ১ম বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রবর্তন করেন। তারপরে জীববৈচিত্র্য কাকে বলে আমরা দেখলাম যে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে জীববৈচিত্র্য বলে। তারপরে আমরা এটা উদাহরণ দেখলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন যে জীবেরা রয়েছে তাদের মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে জীববৈচিত্র্য। তারপরে আমরা পড়লাম জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ। মেইনলি ৩ ধরনের হয়। কি? না জিনগত বৈচিত্র্য যে একটা নির্দিষ্ট প্রজাতির বিভিন্ন জীবেদের মধ্যে যে বৈচিত্র্য সেটা জিনগত বৈচিত্র্য। ২ নম্বর পড়লাম প্রজাতি বৈচিত্র্য যে বিভিন্ন প্রজাতির মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। আর ৩ নম্বর পড়লাম বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যে বিভিন্ন বাস্তুতন্ত্রে যে সমস্ত জীবগোষ্ঠী বা প্রজাতিগুলো থাকে তাদের মধ্যেকার যে বৈচিত্র্য
সেটা ছিল বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এইবার এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আবার আমরা ৩ টে ভাগে ভাগ করেছিলাম। ১ম এ ছিল আলফা বৈচিত্র্য, যে একটা নির্দিষ্ট অঞ্চলের যে বিভিন্ন জীবগোষ্ঠী তাদের মধ্যেকার যে বৈচিত্র্য সেটা ছিল আলফা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য ছিল দুটো পাশাপাশি অঞ্চলের জীববৈচিত্র্যের যে তুলনা সেটাকে ছিল বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য হচ্ছে একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন বাস্তুতন্ত্রের যে জীববৈচিত্র্যের তুলনা সেটা ছিল গামা বৈচিত্র্য। তারপরে বললাম যে শুধু A, B, C ৩ টে জায়গা। তার মধ্যে শুধু A এর মধ্যে যে সমস্ত প্রজাতিগুলো আছে তার যদি বৈচিত্র্য দেখি সেটা হবে আলফা বৈচিত্র্য। যদি A আর B এর তুলনা করে দেখি সেটা হবে বিটা বৈচিত্র্য। আর A, B, C এই ৩ টেকে যদি একটা বৃহৎ অঞ্চলের অংশ হিসেবে কল্পনা করি, তাহলে এদের মধ্যের যে তুলনামূলক বৈচিত্র্যের আলোচনা সেটা হয়ে যাবে গামা বৈচিত্র্য। নেক্সট একটা ভেরি ইম্পোর্টেন্ট টপিক, এটা ২ নাম্বার বা ৩ নাম্বারের ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসে, যে টিকা লেখো অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এই নামটার থেকে তোরা কি বুঝতে পারছিস যে অতি বৈচিত্র্য মানে কোনো একটা জায়গাতে জীব বৈচিত্র্যটা অনেক বেশি। মানে অনেক প্রজাতির জীব একসাথে নিশ্চয়ই বাস করে সেখানে। যেমন ধর কোনো একটা জায়গায় যখন মেলা হয়, সেখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, আর পারিপার্শ্বিক যে সমস্ত অঞ্চল সেখান থেকে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বৈচিত্র্যের বা বিভিন্ন বর্ণের মানুষজন আসে। ঐজন্য তোরা লোয়ার ক্লাসে যদি কোনোদিন কোনো মেলা নিয়ে রচনা লিখে থাকিস, দেখবি একটা লাইনে আমরা লিখি যে বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সেখানে এসে মিলিত হয়। ঠিক সেইরকম অতি বৈচিত্র্যের দেশ মানে আমরা সেই সমস্ত কিছু সিলেক্টেড দেশ সম্বন্ধে আলোচনা করব, যেখানে জীব বৈচিত্র্যটা অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক বেশি হয়। পয়েন্ট নাম্বার 1, অনুকূল ও উপযুক্ত পরিবেশে প্রাণী ও উদ্ভিদ প্রজাতির অত্যধিক ভিড় দেখা যায়। অবশ্যই মানুষ বা অন্য কোনো প্রাণীরা সেই সমস্ত জায়গাগুলোতেই থাকবে যেখানে তার কষ্ট কম হবে, ইজিলি সে খাবার কালেক্ট করতে পারবে, তার প্রজননের চান্সটা অনেক বেশি থাকবে, বা পরিবেশটাও অনেক বেশি অনুকূল। মানে প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ অনেক কম বা অন্যান্য সমস্যাগুলোও সেরকম কম। এই সমস্ত অনুকূল যে সমস্ত পরিবেশগুলো আছে সেই জায়গায় প্রাণী এবং উদ্ভিদ প্রজাতির ভিড় অনেক বেশি থাকবে। ক্লিয়ার? তাহলে সেই সমস্ত জায়গাগুলো কোনগুলো অ্যাকচুয়ালি? সেটাই হচ্ছে পয়েন্ট নাম্বার ২, যে বিষুবরেখার দুপাশের যে দেশগুলো, মানে আমাদের যে 0 ডিগ্রি রেখা, বিষুবরেখা বা নিরক্ষরেখা, তার দুপাশে মানে উপরের দিকে এবং নিচের দিকে যদি তোরা গ্রাফ থেকে বা গ্লোব থেকে দেখিস, তাহলে তার উপরের দিকে এবং নিচের দিকে যে দেশগুলো আছে সেখানকার আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র হওয়ায় সেগুলি নানা রকম উদ্ভিদ ও প্রাণীর জন্মের জন্য সবচেয়ে বেশি আদর্শ। তোরা ভূগোলের ক্ষেত্রেও পড়ে থাকবি যে এই নিরক্ষরেখা বা বিষুবরেখার যে দুপাশের দেশ, সেগুলোতে সারা বছর একটা নির্দিষ্ট পরিমাণ যথেষ্ট বৃষ্টিপাত হয় এবং সারা বছরে ওখানে যথেষ্ট পরিমাণে সূর্যের আলোও দেখতে পাওয়া যায়। তার কারণে এই সমস্ত দেশগুলো উদ্ভিদ এবং প্রাণীর জন্মের জন্য সবচেয়ে বেশি আদর্শ। নেক্সট পয়েন্ট, সে কারণে ওই দেশগুলিতে উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি। তাই এই দেশগুলিকে অতি বৈচিত্র্যের বা মেগা ডাইভার্সিটি দেশ বলা হয়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, সারা বিশ্বে অতি বৈচিত্র্যের বা মেগা ডাইভার্সিটি দেশের সংখ্যা মোট ১৭টি। ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট, যে আমাদের গোটা বিশ্বে অতি বৈচিত্র্যের দেশের সংখ্যা কত? না ১৭টি। এবং আমাদের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের ভারতবর্ষ তার মধ্যে একটা। তাহলে এই অতি বৈচিত্র্যের দেশের উদাহরণ কি, কি? না ভারতবর্ষ, ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ইত্যাদি। এইটুকু তোরা যদি লিখে দিস পয়েন্ট ওয়াইজ, তাহলে কিন্তু ৩ নাম্বার থাকলে ৩ নাম্বার, ৪ নাম্বার থাকলে ৪ নাম্বার পাবি। এবং তোদেরকে এখানে বলে রাখি যে এই টিকা লেখো ধরনের কোয়েশ্চেন বা যখনই কোনো বড় কোয়েশ্চেনের অ্যান্সার করবি, তখন প্রত্যেকটা সেন্টেন্সকে ছোট, ছোট রাখার চেষ্টা করবি এবং পয়েন্ট ওয়াইজ উত্তর দিবি। তাহলে কিন্তু সেটা যে এক্সামিনার তাকে ইজিলি অ্যাট্রাক্ট করবে এবং সেক্ষেত্রে মার্কস পাওয়ার চান্সটাও অনেক বেশি থাকবে। এই অবধি ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে অতি বৈচিত্র্যের দেশ কি? নেক্সট, জীববৈচিত্র্যের গুরুত্ব। তাহলে আমরা এতক্ষণ ধরে যে জীববৈচিত্র্য কি, তার প্রকারভেদ এত কিছু পড়ছি, কেন পড়ছি? নিশ্চয়ই আমাদের দৈনন্দিন জীবনে এর কোনো গুরুত্ব আছে। তাহলে এটা কিন্তু তোদের বড় কোয়েশ্চেন আসতে পারে ৫ নম্বরে, যে জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো।
তাহলে এখানেও আবার তোরা টু দ্যা পয়েন্ট উত্তর দিবি। এক্ষেত্রে এই যে নীল যে লেখা আছে এটা হচ্ছে পয়েন্ট, নীল কালারের যেটা, যে খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ। এই পয়েন্ট গুলো হচ্ছে মেইন এবং প্রত্যেক পয়েন্টের আন্ডারে জাস্ট ১ টা বা ২ টো করে লাইন লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের নাম্বার 1 পয়েন্ট হচ্ছে খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ। আমরা সবাই জানি যে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন জীবেদের মধ্যে পৌঁছে যায়। নাম্বার ২, ড্রাগ ও ওষুধের উৎস হিসাবে অবশ্যই ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট একটা, যে আমরা যে সমস্ত ওষুধগুলো বা মেইনলি যে ভেষজ ওষুধগুলো খাই সেগুলোর মেক্সিমামই কিন্তু আমরা পাই উদ্ভিদ থেকে। ক্লিয়ার? তাহলে কি বলছে? না, রোগ নিরাময় এবং স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। আমরা ভেষজ উদ্ভিদ থেকে কি ড্রাগস পেতে পারি? না, মরফিন, কুইনাইন, ট্যাক্সাস প্রভৃতি গুরুত্বপূর্ণ ড্রাগগুলি আমরা বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পাই। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার ৩, জিন ভান্ডার হিসাবে। কি বলছে? না, জীব বৈচিত্র্য হলো নানা রকম জিন সম্ভারের পরিচায়ক। জীবের এই জিন সম্ভার মানুষের কাছে এক অমূল্য সম্পদ। বর্তমানে পছন্দসই জিন আহরণ করে অন্য জীবে প্রবেশ ঘটিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী তৈরি করা সম্ভব হয়েছে। এই ট্রান্সজেনিক উদ্ভিদ বা প্রাণী সম্বন্ধে তোরা ক্লাস 12 এ পড়বি। বাট আমি একটু সংক্ষেপে এখানে বলছি। সাপোজ ধর কোনো একটা মানুষ, যদিও এটা অ্যালাউ নেই মানুষের ক্ষেত্রে, তাও আমি মানুষ দিয়েই বোঝাচ্ছি। সাপোজ ধর কোনো মা-বাবা ঠিক করল যে আমাদের ভবিষ্যতে যে ছেলে বা মেয়ে হবে মানে যে সন্তান হবে তাতে আমি কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য চাই। যে আমার ছেলে ৬ ফুট লম্বা হবে, তার চোখের কালারটা এরকম হবে বা তার স্কিনের কালারটা এরকম হবে। তখন তারা কি করবে যে কোনো একটা ডাক্তারের সাথে বা কোনো বায়োটেকনোলজিস্ট এর সাথে কনসাল্ট করবে এবং সেক্ষেত্রে ওই ৬ ফুট হাইটের বা হাইটের জন্য যে জিন, স্পেসিফিক জিন, সেটাকে ওই বাচ্চার জিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে বা যখন সে প্রেগন্যান্ট থাকবে সেই জাইগোট এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক সিমিলারলি চোখের কালারের জন্য বা চোখের মণির কালারের জন্য যে জিন, সেটাকে ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এইভাবে আমাদের যা স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো প্রয়োজন, তাদের নির্দিষ্ট জিনগুলোকে আমরা তার মধ্যে ঢুকিয়ে আমাদের ইচ্ছা অনুযায়ী অর্গানিজম বা প্রাণী সৃষ্টি করতে পারবো। তোরা এইটুকুই আপাতত জেনে রাখ। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। অবশ্যই আমরা সবাই জানি যে প্রকৃতিতে বেঁচে থাকতে হলে উদ্ভিদ, প্রাণী সমস্ত কিছু যে যেরকম আছে সবাইকে নিয়ে একসাথে বেঁচে থাকতে হবে। সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। তোরা পরে এটাও পড়বি ক্লাস 12 এ অ্যাকচুয়ালি, যে কোনো একটা জায়গায় সমস্ত যে উদ্ভিদ, প্রাণী বা অন্যান্য জীবেরা রয়েছে তাদের সবাইকে নিয়ে কিন্তু একটা বাস্তুতন্ত্র তৈরি হয় এবং সেই বাস্তুতন্ত্রে সবার কন্ট্রিবিউশন রয়েছে কিন্তু। যে কোনো একটা প্রাণী, হ্যাঁ, এটা একটা ছোট যে পিঁপড়ে রয়েছে, ওর কি প্রয়োজন? কিন্তু না, ওরও নির্দিষ্ট একটা রোল রয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা বাস্তুতন্ত্রে প্রত্যেকটা জীব তার নিজের রোল কিন্তু সে পালন করছে। তাহলে কি বলছে? না, বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়গুলি পরস্পরের ওপর নির্ভরশীল। কোনো একটি প্রজাতি বিলুপ্ত হলে অন্যান্য প্রজাতিরা বিপদগ্রস্ত হতে পারে। ভেরি ইম্পোর্টেন্ট লাইন, যে কোনো একটি প্রজাতি বিলুপ্ত হলে অন্যান্য প্রজাতিরাও বিপদগ্রস্ত হতে পারে, এমনকি তারা বিলুপ্তও হয়ে যেতে পারে। নেক্সট পয়েন্ট, অর্থনৈতিক গুরুত্ব। অবভিয়াসলি যে যেখানে টাকা সেখানেই মানুষ। কি বলছে? না, জীববৈচিত্র্য একটি দেশের মূল্যবান সম্পদ। জীববৈচিত্র্য থেকে প্রাপ্ত বিভিন্ন দ্রব্যগুলি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়। ভেরি ইম্পোর্টেন্ট, থার্মাস অ্যাকুয়াটিকাস, এটাও তোরা পরে পড়বি যে থার্মাস অ্যাকুয়াটিকাস হচ্ছে এক ধরনের জীবাণু, যেটা যে উষ্ণ প্রসবন বা হট ওয়াটার স্প্রিং সেই জায়গাগুলোতে পাওয়া যায় এবং এদের থেকে যে উৎসেচক পাওয়া যায় সেটাকে কাজে লাগিয়ে আমরা পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন পদ্ধতিতে প্রয়োজন মতো ডিএনএ উপার্জন বা উৎপাদন করতে পারি। আর লাস্ট পয়েন্ট হচ্ছে পরিবেশ রক্ষায়। আমরা অলরেডি বলেও দিয়েছি যে কোনো একটা পরিবেশ রক্ষাতে মানুষের যেরকম ভূমিকা রয়েছে, ঠিক সেরকম অন্যান্য প্রাণী বা উদ্ভিদ বা অন্যান্য জীবেদের ভূমিকাও কিন্তু অনেকটাই রয়েছে। পরিবেশকে শীতল রাখতে, পরিবেশ দূষণ রোধ করতে, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের অবদান অনস্বীকার্য। এটা অবসান লেখা আছে, অবদান হবে। ক্লিয়ার? এইবারে আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, প্লিজ রিকোয়েস্ট আমার ২-৩ মিনিট ধৈর্য ধরে মন দিয়ে শোন
এবং এই জিনিসটা তোদের এক্সট্রা ১০ থেকে ২০ নাম্বার কিন্তু বাড়াতে হেল্প করবে। তোরা যা পড়েছিস সেটার মধ্যেই তোদেরকে এক্সট্রা কিন্তু কিছু পড়তে হবে না। কিন্তু তাও আমি নেক্সট যেটা বলতে যাচ্ছি সেটাকে যদি তোরা ইউজ করিস তাহলে কিন্তু ইজিলি ১০ থেকে ১৫ বা ২০ নাম্বার কিন্তু টোটালের উপরে বাড়বে। সেটা হচ্ছে লাইন ডায়াগ্রাম কি করে বানাই। মানে আমরা লাস্ট এই যে পড়লাম যে জীববৈচিত্র্যের গুরুত্ব, যে ৬ টা আমরা পয়েন্ট পড়লাম, সেটাকে আমরা শর্টে এক্সামিনারকে কি করে বোঝাবো? কারণ একটা এক্সামিনারের কাছে একেকটা খাতা চেক করার জন্য কিন্তু ৫ ঘন্টা ৬ ঘন্টা করে থাকে না। তিনি তোর খাতাটাতে খুব লিমিটেড টাইম দেবে এবং সেখানে তোকে ভালো স্কোর করার জন্য তাকে অ্যাট্রাক্ট করতে হবে এক্সামিনারকে তোর খাতা সাজিয়ে। সেটা কিভাবে করবি আমি সেটাই এখানে বোঝাবো এবার। সাপোজ ধর জীববৈচিত্র্যের গুরুত্ব লেখা একটা ৫ নাম্বারের কোয়েশ্চেন চলে এসছে। তোরা একটা কাজ করবি, ১ম এ ৩-৪ টে পয়েন্ট লিখে দিলি। তারপরে লাইন ডায়াগ্রাম দেবো এবং তারপরে শেষের এই ১-২ টো পয়েন্ট মানে অর্থনৈতিক গুরুত্ব আর পরিবেশ রক্ষা এই দুটোকে দিয়ে দিবি। এই মাঝখানে যে লাইন ডায়াগ্রাম সেটা কিভাবে বানাবি এইবার দেখ। ১ম এ এরকম লিখবি যে জীববৈচিত্র্যের গুরুত্ব। তারপর কি করবি? ১ম এ লেখ খাদ্যের উৎস। আমরা ১ম পয়েন্ট যেটা পড়েছিলাম তোদের যদি মনে থাকে যে খাদ্যের উৎস হিসাবে সবুজ উদ্ভিদ আমরা পড়েছি। তাহলে তুই পয়েন্ট করলি বা তীরচিহ্ন দিয়ে লিখলি খাদ্যের উৎস এবং তার মধ্যে আমাদের মেইন বলার এটাই কথা ছিল যে সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে এবং সেই উদ্ভিদকে আমরা প্রাণীরা আবার খাদ্য হিসাবে গ্রহণ করি। তাহলে ১ম পয়েন্টের মেইন কথা ছিল খাদ্যের উৎস এবং তার মধ্যেও মেইন অ্যাট্রাকশন কিন্তু ছিল সবুজ উদ্ভিদ। তাহলে এটা লিখলাম। ২ নম্বর লিখবি ড্রাগ ও ওষুধ। আমাদের উত্তরের ক্ষেত্রেও 2nd পয়েন্ট এটাই ছিল ড্রাগ ও ওষুধের উৎস হিসাবে। তাহলে লিখে দিলি ড্রাগ ও ওষুধ। সেখান থেকে তীরচিহ্ন দিয়ে ওখানেও পড়েছিলি যে কি ড্রাগ আমরা পাই তার ১-২ টো এক্সাম্পল দিয়ে দিলি। যে মরফিন, কুইনাইন হয়ে গেল। ৩ নাম্বার আমরা পয়েন্ট কি পড়েছিলাম? জিন ভান্ডার হিসাবে। সেটাই আমরা এখানে লিখব জিন ভান্ডার এবং সেখান থেকে তীরচিহ্ন দিয়ে আমরা করে দেব ট্রান্সজেনিক প্রাণী। মানে যে এই জিন ভান্ডারকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন ট্রান্সজেনিক প্রাণী আমরা তৈরি করতে পারি। ৪ নাম্বার আমরা পড়েছিলাম প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। সেটাও এখানেই লিখে দেব জাস্ট যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশ রক্ষা। ক্লিয়ার? ৫ নাম্বার আমরা পড়েছিলাম অর্থনৈতিক গুরুত্ব। সেটাই এখানে লিখব যে অর্থনৈতিক গুরুত্ব এবং সেখানে একটা জিনিস পড়েছিলাম যে থার্মাস অ্যাকুয়াটিকাস। তার থেকে আমরা একটা উৎসেচক পাচ্ছিলাম যেটাকে আমরা পিসিআর এ ইউজ করছিলাম। সেটাই এখানে লিখব যে অর্থনৈতিক গুরুত্ব তীর চিহ্ন দিয়ে থার্মাস অ্যাকুয়াটিকাস। আর লাস্ট আমরা পড়েছিলাম পরিবেশ রক্ষা। সেটা অলরেডি আমরা এই প্রাকৃতিক ভারসাম্য আর পরিবেশ রক্ষার সাথে দিয়ে দিয়েছি। এক্সট্রা তোরা চাইলে আরেকটা পয়েন্ট এটা এড করে দিবি যে প্রাকৃতিক সৌন্দর্য এবং মূল্যবোধ। তাহলে বোঝা গেল এই লাইন ডায়াগ্রামটা আমরা কেন অ্যাকচুয়ালি করলাম বলতো? যখন তুই এটা বানিয়ে দিবি তখন কিন্তু এক্সামিনার তুই মেইন লেখার ক্ষেত্রে কি লিখেছিস সেটা দেখবে না। উনি আগে এই লাইন ডায়াগ্রামটা দেখবে এবং তার মধ্যে তুই যে পয়েন্ট গুলো লিখেছিস সেটা দেখবে যে হ্যাঁ, ছেলেটা জানে এবং ওই পয়েন্টের মধ্যে যদি কিছু হাইলাইট করার থাকে, যেমন এই যে ড্রাগ ও ওষুধ, তার মধ্যে তুই ২ টো ড্রাগের উদাহরণ দিয়ে দিলি যেগুলো আমরা জীববৈচিত্র্য বা উদ্ভিদ থেকে পাই, সেটাকে তীরচিহ্ন দিয়ে লিখে দিলি। তাহলে কিন্তু এই জায়গাটার উপরে মেইনলি বেসড করে তুই নাম্বারটা পাবি। ক্লিয়ার? এবারে এই লাইন ডায়াগ্রামটা দিলি। এবার তুই লাইন ডায়াগ্রামের আগে তুই ৩-৪ টে পয়েন্ট লিখেছিলি। লাইন ডায়াগ্রামটার পরে ১-২ টো পয়েন্ট লিখে দে। মানে কি বললাম বুঝতে পারলি? যে এই লাইন ডায়াগ্রামটাকে শেষে দিস না। মাঝখানে দেওয়ার চেষ্টা করবি। তুই যদি টোটাল ৫ টা পয়েন্ট লিখিস তাহলে শুরুতে তুই ৩ টে বা ৪ টে পয়েন্ট লিখে দে। তারপরে এই লাইন ডায়াগ্রামটা দে। তারপরে ১ টা বা ২ টো পয়েন্ট দিয়ে কোয়েশ্চেনটা কমপ্লিট হয়ে যাবে তাহলে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। তোরা একটা এক্সামে এটাকে এপ্লাই করে দেখ। তারপর তোরা বুঝতে পারবি যে আমি ঠিক বললাম না ভুল। নেক্সট ৩ টে আমাদের ছোট কোয়েশ্চেন আছে। ১ম কোয়েশ্চেন, পৃথিবীতে মোট আবিষ্কৃত প্রজাতির সংখ্যা কত? মানে এখন পর্যন্ত গোটা পৃথিবীতে আবিষ্কার করা হয়েছে এইরকম প্রজাতির সংখ্যা কত? প্রজাতি কিচ্ছু নয়। কুকুর একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, মানুষ একটা প্রজাতি, এইরকম বিভিন্ন প্রজাতির সংখ্যা কত? না ১.৭ থেকে ১.৮ মিলিয়ন মানে ১৭ থেকে ১৮ লক্ষ। কারণ ১ মিলিয়ন মানে হচ্ছে ১০ লাখ বা ১০ লক্ষ। ক্লিয়ার? সেকেন্ড কোয়েশ্চেন WCU
এর পুরো কথা কি? সেটা হচ্ছে ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন এবং এই পুরো কথাগুলোর ক্ষেত্রে একটা ইম্পোর্টেন্ট জিনিস যে বানানটাকে কিন্তু একদম অ্যাকুরেটলি লিখতে হবে। নাহলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে। ক্লিয়ার? আর নেক্সট কোয়েশ্চেন WWF এর পুরো কথা কি? না ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। মনে থাকবে? তাহলে পৃথিবীতে মোট আবিষ্কৃত প্রজাতির সংখ্যা হচ্ছে 1.7 থেকে 1.8 মিলিয়ন বা ১৭ থেকে ১৮ লক্ষ। WCU এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন আর WWF এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট এইবার আমাদের পরের টপিক হচ্ছে জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ। তোরা হয়তো শুনে থাকবি যে দিনের পর দিন বন জঙ্গলে হরিণের পরিমাণ কমে যাচ্ছে বা বাঘের সংখ্যা কমে যাচ্ছে বা অন্যান্য বন্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। আরেকটা জিনিস শুনলে তোরা অবাক হবি যে একটা স্টাডি থেকে জানা যায় যে আমাদের পৃথিবীর বুকে এমনও কিছু কিছু প্রজাতি রয়েছে বা প্রজাতি ছিল যারা আবিষ্কৃত হবার আগেই কিন্তু পৃথিবীর থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। তাহলে কি, কি কারণে জীববৈচিত্র্যের অবলুপ্তি হচ্ছে সেই কারণগুলো আমরা দেখব। তার আগে আমি বলে রাখি যে জীববৈচিত্র্যের অবলুপ্তির যে কারণগুলো পড়ব তার বেশিরভাগের পিছনেই রয়েছে কিন্তু মানুষ। তাহলে একটা, একটা করে পয়েন্ট আমরা দেখব। নাম্বার 1 অতিরিক্ত পশু শিকার। মানুষ অর্থের লোভে বা পশু-পাখি শিকারের আনন্দে বিভিন্ন প্রাণীদের হত্যা করে। ফলে আজ অনেক বন্য প্রাণী অবলুপ্তির মুখে। পয়েন্ট নাম্বার 2 অরণ্য ধ্বংস। গৃহ নির্মাণ, কলকারখানা নির্মাণ, চাষবাস ইত্যাদির প্রয়োজনে মানুষ অরণ্য ধ্বংস করে চলেছে। এর ফলস্বরূপ বন্য প্রাণীদের বাসস্থানের ঘাটতি ঘটছে। মানে বন্য প্রাণীদের থাকার জায়গা তো মেইনলি জঙ্গল। সেই জঙ্গলে যদি আমরা কেটে ফেলি তাহলে তাদের বসবাস করার জায়গাটা কমে যাচ্ছে। সে কারণে তোরা অনেক ক্ষেত্রে শুনেও থাকবি যে জঙ্গল থেকে অনেক প্রাণী সাপোজ বাঘ, হাতি অনেক সময় লোকালয়ের মধ্যেও ঢুকে যায়। কারণ জঙ্গলে তাদের বাসস্থানের পর্যাপ্ত জায়গা আর নেই। নেক্সট পয়েন্ট নাম্বার 3 পরিবেশ দূষণ। অবশ্যই বায়ু, মাটি ও জল দূষণ আজ জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ। মানে বায়ু, মাটি, জল ইত্যাদিকে আমরা এমনভাবে দূষিত করে ফেলছি যে সেগুলোর সাথে বিভিন্ন জীবেরা আর মানিয়ে উঠতে পারছে না। যার কারণে তাদের অবলুপ্তি ঘটছে। নেক্সট পয়েন্ট প্রাকৃতিক বিপর্যয়। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন খরা, বন্যা, তুষারপাত, ভূমিকম্প, সুনামি ইত্যাদি কারণেও জীববৈচিত্র্যের অবলুপ্তি ঘটে। এই ৪ টে পয়েন্ট ক্লিয়ার? নেক্সট পয়েন্ট নাম্বার 5 প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন। অবশ্যই আমাদের বর্তমানের একটা সবথেকে জ্বলন্ত সমস্যা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং। যার কারণে তোরা শুনে থাকবি যে মেরু প্রদেশের বরফ গলে যাচ্ছে বা পৃথিবীর উষ্ণতা দিন, দিন বেড়ে যাচ্ছে। এই ধরনের প্রাকৃতিক পরিবর্তনের কারণে কি হচ্ছে? না প্রাকৃতিক পরিবেশের ও জলবায়ুর পরিবর্তনের জন্য বহু উদ্ভিদ ও প্রাণী নতুন পরিবেশে খাপ খাওয়াতে না পেরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নেক্সট পয়েন্ট আন্তর্জাতিক ব্যবসা। অবশ্যই এটার পিছনে মানুষের লোভ কাজ করছে। যে বিভিন্ন প্রাণীর চামড়া, দাঁত, শিং প্রভৃতি বিদেশে রপ্তানি করার জন্য বহু প্রাণী নিধন করা হচ্ছে। ফলে ওই সমস্ত প্রাণীরা বিলুপ্তির পথে এসে দাঁড়িয়েছে। যেমন তোরা শুনে থাকবি যে বাঘের চামড়ার জন্য বা হাতির দাঁতের জন্য বা একশৃঙ্গ গন্ডারের শিংয়ের জন্য একটা টাইমে প্রচুর পরিমাণে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছিল। যদিও বর্তমানে ভারত সরকার থেকে আইন করে এইভাবে যথেচ্ছ প্রাণী হত্যা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটার অন্যথা ঘটলে মানে এই রুল যদি কেউ ব্রেক করে সেক্ষেত্রে তাদের জরিমানা এমনকি জেল পর্যন্তও হতে পারে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কি বলছে? না অর্থনৈতিক বা অন্য কোনো কারণে বিদেশ থেকে নিয়ে আসা কিছু প্রজাতি যেগুলি আমাদের দেশের জলবায়ুতে দ্রুত বংশবৃদ্ধি করছে, তাদের জন্য কিন্তু অনেক স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদ বা প্রাণীও বিলুপ্ত হয়ে গেছে। তোরা শুনলে অবাক হবি যে কচুরিপানা যেটা, সেটা কিন্তু আমাদের দেশের নিজস্ব উদ্ভিদ নয়।
সেটার পাতার সুন্দর আকৃতি এবং সেটার যে ফুল, সেই সুন্দর পাতা এবং ফুলের কারণে একে কিন্তু বিদেশ থেকে আমাদের দেশে আনা হয়েছিল। কিন্তু সেই কচুরিপানাই বর্তমানে আমাদের দেশের অনেক জলজ উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর এবং অবলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই ৭ টা পয়েন্ট মেইনলি হচ্ছে জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ। এবারে এখানেও আমরা কি লাইন ডায়াগ্রাম বানাতে পারবো সেটা দেখে নিই একটু। তাহলে লাইন ডায়াগ্রাম বানানোর জন্য সবার ১ম এ লিখব জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ। তারপর আমরা ১ম পয়েন্ট কি পড়েছিলাম? না অতিরিক্ত পশু শিকার এবং তার পিছনে রয়েছে মানুষের লোভ বা বিনোদন। তাহলে সেখান থেকে তীরচিহ্ন দিয়ে লিখে দেব লোভ বা বিনোদন। পয়েন্ট নাম্বার ২ কি ছিল? অরণ্য ধ্বংস এবং যার কারণে কি হচ্ছে? প্রাণীদের বাসস্থান নষ্ট হচ্ছে। নাম্বার ৩ কি ছিল? পরিবেশ দূষণ এবং পরিবেশের পরিবর্তন। নাম্বার ৪ কি ছিল? প্রাকৃতিক বিপর্যয়। নাম্বার ৫ আন্তর্জাতিক ব্যবসা এবং তার পিছনেও মেইনলি ছিল চামড়া, দাঁত, শিং এই সমস্ত জিনিসগুলোকে বিদেশে রপ্তানি করে অনেক টাকা অর্জন করার যে লোভ সেটা। নেক্সট পয়েন্ট কি ছিল? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ যার মধ্যে একটা উদাহরণ হচ্ছে কচুরিপানা। তাহলে লাইন ডায়াগ্রামটা ক্লিয়ার হলো। তাহলে এক্ষেত্রেও আমরা ওটাই করব। শুরুতে ৩ টে বা ৪ টে পয়েন্ট লিখে দেব। তারপরে এই লাইন ডায়াগ্রামটা দিয়ে দেব। তার নিচে ১ টা বা ২ টো পয়েন্ট দিয়ে ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা ক্লোজ করে দেব। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের জীববৈচিত্র্য কি, কি কারণে অবলুপ্তি হচ্ছে তার কারণগুলো। এবং আমরা একটু আগেই পড়েছি যে প্রত্যেকটা জীব একে অপরের উপরে নির্ভরশীল। একটা জীব বা একটা প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু অন্যান্য প্রজাতিগুলোও বিপর্যস্ত হয়, এমনকি তারাও বিলুপ্ত হয়ে যেতে পারে। তাহলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রজাতি হিসাবে আমাদের মানে মানুষদের কর্তব্য কি? না এই জীব বৈচিত্র্যকে সংরক্ষণ করা মানে বাঁচিয়ে রাখা। এর পরের আমাদের এটাই টপিক যে জীব বৈচিত্র্য সংরক্ষণ। তাহলে জীব বৈচিত্র্য সংরক্ষণ কি? না জীববৈচিত্র্য সংরক্ষণ বলতে বোঝায় জীবকুলের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং তাদের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার, যাতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীববৈচিত্র্যকে ব্যবহার করতে পারে। মানে কি? না বিভিন্ন জীব বা উদ্ভিদ বা প্রাণীদেরকে যথেচ্ছভাবে ব্যবহার বা হত্যা না করে যেটুকু প্রয়োজন সেটুকুই তাদেরকে ব্যবহার করব। বাকিটা তাদেরকে সংরক্ষণ করব, যাতে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারাও তাদের প্রয়োজন অনুযায়ী সেগুলোকে ব্যবহার করতে পারে। নাহলে আমরাই যদি বলি আমরা সব খেয়ে শেষ করে দেব, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মগুলো কিন্তু কিছুই পাবে না। ক্লিয়ার? এইবারে এই জীববৈচিত্র্য সংরক্ষণ আমরা মূলত ২ ভাগে করতে পারি। সেগুলো কি, কি? না জীববৈচিত্র্য সংরক্ষণ মূলত ২ প্রকারের। একটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ আর আরেকটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। এই ইন সিটু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণ আমরা ডিটেইলে পড়ব। তার আগে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা যে ইন সিটু সংরক্ষণের উদাহরণের মধ্যে কি, কি আসছে আর এক্স সিটু সংরক্ষণের উদাহরণের মধ্যে কি, কি আসে সেটা জানা। প্রথমে ইন সিটু সংরক্ষণের মধ্যে কি, কি আসছে সেটা দেখব। ইন সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, প্রোটেক্টিভ অঞ্চল আর বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট এক্স সিটু সংরক্ষণের মধ্যে কি, কি আসছে? না এক্স সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, টিস্যু কালচার, জিন ব্যাংক আর বীজ ব্যাংক। এগুলো কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট যে ইন সিটু সংরক্ষণের উদাহরণগুলো লেখো। সেগুলো তাহলে কি, কি? না জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, প্রোটেক্টিভ অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। আর এক্স সিটু সংরক্ষণের উদাহরণগুলো লেখো। সেগুলো কি, কি? না চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়ো সংরক্ষণ, টিস্যু কালচার, জিন ব্যাংক আর বীজ ব্যাংক। এই পর্যন্ত ক্লিয়ার? এইবারে প্রথমে আমরা ইন সিটু সংরক্ষণ সম্বন্ধে ডিটেইলে পড়ব। প্রথমেই তাহলে আমাদের সংজ্ঞাটা জানা উচিত যে ইন সিটু সংরক্ষণ কাকে বলে? না নামের মধ্যেই আছে দেখ ইন সিটু। তাহলে প্রাকৃতিক বাসস্থানে মানে তার নিজস্ব পরিবেশে জীববৈচিত্র্যের সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলে। মানে তোকে তোর বাড়ির মধ্যেই রেখে যদি সংরক্ষণ করা হয় সেটা হবে ইন সিটু সংরক্ষণ। বোঝা গেল? তার মধ্যে যে সমস্ত উদাহরণগুলো আমরা পড়েছিলাম মানে জাতীয় উদ্যান, অভয়ারণ্য
এদের সম্বন্ধে ১-২ লাইন করে এবারে পড়ব। আর তাদের কি ইম্পোর্টেন্ট এক্সাম্পল আছে, মানে কোথায় জাতীয় উদ্যান আছে বা কোন অভয়ারণ্য আমাদের জানা ইম্পোর্টেন্ট সেগুলো এবারে দেখব। ১ম এ হচ্ছে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানে কি হয়? না এটি ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত, শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে পর্যটকরা প্রবেশ করতে পারে। আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উদাহরণগুলো। মানে কোথায় জাতীয় উদ্যান আছে, কোথায় অভয়ারণ্য আছে এই সমস্তগুলো। তাহলে জাতীয় উদ্যান মেইনলি ২ টো আমাদের কাছে ইম্পোর্টেন্ট। ১ নম্বর হচ্ছে উত্তরপ্রদেশের করবেট, আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশের কানহা শিবপুরী। ২ নম্বর পয়েন্ট অভয়ারণ্য। অভয়ারণ্য কি? না বিপন্ন বন্য প্রাণীরা নির্ভয়ে এখানে ঘোরাফেরা করতে পারে এবং শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট সেটাও হচ্ছে এর এক্সাম্পল। কি আছে অভয়ারণ্যের এক্সাম্পল? না পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও সুন্দরবন, ত্রিপুরার সিপাহীজলা, কর্ণাটকের বন্দিপুর। ভেরি ইম্পোর্টেন্ট কিন্তু এই এক্সাম্পল গুলো। আর আরো একটা ইম্পোর্টেন্ট জিনিস, যে রয়েল বেঙ্গল টাইগারকে সুন্দরবন অভয়ারণ্যে সংরক্ষণ করা হয়। ক্লিয়ার? নেক্সট, ইন সিটু সংরক্ষণের মধ্যেই নেক্সট আসছে আমাদের সংরক্ষিত বনাঞ্চল বা রিজার্ভ ফরেস্ট। এখানে কি হয়? না শিকার এবং গাছ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এর উদাহরণ কি আছে? না পশ্চিমবঙ্গের গরুমারা ও চাপড়ামারি, অসমের কাজিরাঙা আর গুজরাটের গির। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে গুজরাটের গির অরণ্য কিসের জন্য ফেমাস? না সিংহ সংরক্ষণের জন্য। তাহলে একটু আগে পড়লাম সুন্দরবন অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা সংরক্ষণ করছিলাম। আর এখন পড়লাম গুজরাটের গির অরণ্যে, যেটা একটা সংরক্ষিত বনাঞ্চল, সেখানে সিংহ সংরক্ষণ করছি। ক্লিয়ার? নেক্সট আসছে প্রোটেক্টিভ অঞ্চল। কিছুই না, এটি একটা বন হতেও পারে, নাও পারে। এখানে বিপদগ্রস্ত প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়। আর ইন সিটু সংরক্ষণের মধ্যে লাস্ট যে পয়েন্টটা আসছে, যেটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা আমরা নেক্সট স্লাইডে এবার দেখব। টিকা লেখো বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কিন্তু ৩ নাম্বারের কোশ্চেন চলে আসতে পারে। আমরা একদম কিচ্ছু গেঁজাতে যাব না। জাস্ট টু দ্য পয়েন্ট উত্তর লিখব। ১ম পয়েন্ট কি লিখব? না ইউনেস্কোর প্রোগ্রাম অনুযায়ী ম্যাব MAB তৈরি করা হয়েছে। তাহলে তোদের মনে কোশ্চেন হবে যে এই ইউনেস্কো আর ম্যাব কি? ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে? এটা কিন্তু শর্ট কোশ্চেনও চলে আসতে পারে ১ নাম্বারে, যে ইউনেস্কোর পুরো কথাটি লেখো। ঠিক আছে? নেক্সট ম্যাব এর পুরো কথা কি হবে? না ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট পয়েন্ট নাম্বার 4, যে প্রতিটি বায়োস্ফিয়ার রিজার্ভকে ৩ টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। কি? না কোর জোন, বাফার জোন এবং ট্রানজিশন জোন। আবার অনেক বইয়েতে বায়োস্ফিয়ার রিজার্ভকে ৪ টে অঞ্চলেও কিন্তু ভাগ করে। সেই ৪ টে অঞ্চল কি হয় সেক্ষেত্রে? না কোর অঞ্চল, বনজ অঞ্চল, পর্যটক অঞ্চল আর পুনরুদ্ধার অঞ্চল। চাপ নেওয়ার কিছু নেই। তোরা যদি এটাও লিখিস যে বায়োস্ফিয়ার রিজার্ভকে ৩ টি অঞ্চলে ভাগ করা হয়েছে, সেটাও কিন্তু ভুল নয়। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বায়োস্ফিয়ার রিজার্ভকে আমরা ৩ টে অঞ্চলে ভাগ করলাম। কোর জোন, বাফার জোন আর ট্রানজিশন জোন। নেক্সট পয়েন্ট, ভারতবর্ষে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? না ১৪ টি। তাহলে দেখ এই সবকটা পয়েন্ট কিন্তু একটা ছোট কোশ্চেনও। আবার এই সবকটা পয়েন্টকে দিয়ে আমরা কিন্তু একটা বড় কোশ্চেনের অ্যান্সার সেটাও লিখছি, এটা যে টিকা লেখো বায়োস্ফিয়ার রিজার্ভ। আর কিচ্ছু করার দরকার নেই। জাস্ট আরেকটা পয়েন্ট করে কয়েকটা বায়োস্ফিয়ার রিজার্ভের এক্সাম্পল দিয়ে দে। তাহলে উদাহরণ কি? না পশ্চিমবঙ্গের সুন্দরবন, তামিলনাড়ুর নীলগিরি, যেটা হচ্ছে ভারতের ১ম বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে যদি কোশ্চেন আসে যে ভারতের ১ম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তাহলে হবে তামিলনাড়ুর নীলগিরি। তাছাড়া এক্সাম্পল রয়েছে গুজরাটের কচ্ছ, অসমের মানস ইত্যাদি। ক্লিয়ার? তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ যদি টিকা লিখতে বলে কি লিখব? ১ নম্বর লিখব যে ইউনেস্কোর প্রোগ্রাম অনুযায়ী আমরা ম্যাপ তৈরি করি MAB। তার পরের পয়েন্টে ইউনেস্কোর ফুল ফর্মটা লিখে দেব।
তার পরের পয়েন্টে MAB বা ম্যাব এর ফুল ফর্মটা লিখে দেব। আর পরের পয়েন্টে বায়োস্ফিয়ার রিজার্ভকে আমরা কটা জোনে ভাগ করি বা কটা অঞ্চলে ভাগ করি সেটা লিখে দেব। তার পরের পয়েন্টে ভারতবর্ষে মোট কটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেটা লিখে দিলাম। আর তারপরে জাস্ট ২ টো ৩ টে বায়োস্ফিয়ার রিজার্ভের এক্সাম্পল দিয়ে দিলাম। ৩ এ ৩ পেয়ে যাবি তোরা। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের ইন সিটু সংরক্ষণ। ইন সিটুর মধ্যে তাহলে আমরা কি পড়লাম একটু মনে কর। ১ম এ পড়লাম জাতীয় উদ্যান, তারপরে পড়লাম অভয়ারণ্য, তারপরে পড়লাম সংরক্ষিত বনাঞ্চল, তারপরে পড়লাম প্রোটেক্টিভ অঞ্চল, আর লাস্ট এটা পড়লাম বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট টপিক আমাদের হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। নাম থেকেই বুঝতে পারছিস এক্স সিটু মানে কোন একটা জীবকে তার বাসস্থানের বাইরে বের করে নিয়ে গিয়ে তাকে সংরক্ষণ করব। তাহলে এক্স সিটু সংরক্ষণের সংজ্ঞাটা কি হবে? না, উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থলের বাইরে কৃত্রিমভাবে উপযুক্ত পরিবেশ তৈরি করে তাদেরকে সংরক্ষণ করার পদ্ধতিকে এক্স সিটু সংরক্ষণ বলে। এক্স সিটু সংরক্ষণের মধ্যে কি ছিল একটুখানি মনে করার চেষ্টা কর, জাস্ট একটু আগে পড়ে এসেছি। প্রথমে হচ্ছে চিড়িয়াখানা বা যেটাকে আমরা বলি জু বা জুলজিক্যাল পার্ক। আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জুলজিক্যাল পার্ক এর এক্সাম্পল হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, এবং সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করা হয়। নেক্সট হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন আমাদের জন্য ইম্পোর্টেন্ট এক্সাম্পল হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন, যেটা অবস্থিত রয়েছে হাওড়া শিবপুরে। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, ভেরি ইম্পোর্টেন্ট, যে পরাগরেণু বীজ গাছের বিভিন্ন অংশকে প্রায় -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনে সংরক্ষণ করার পদ্ধতিকে ক্রায়ো সংরক্ষণ বলে। আর যদি ২ নম্বরের আসে কিচ্ছু করার দরকার নেই। ফার্স্ট লাইনে লিখবি যে ক্রায়ো সংরক্ষণ হলো একটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। তারপরে এই সংজ্ঞাটা দিয়ে দিবি যে পরাগরেণু বীজ গাছের বিভিন্ন অংশকে প্রায় -190°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের সংরক্ষণের পদ্ধতিকে ক্রায়ো সংরক্ষণ বলে। একটুখানি ব্রেনটাকে ইউজ করবি তাহলেই তোর ১ নম্বরের কোয়েশ্চেনকে ২ নাম্বার, ২ নম্বরের কোয়েশ্চেনকে ৩ নাম্বারে কনভার্ট করে দিতে ইজিলি পারবি। ঠিক আছে? আর ক্রায়ো প্রিজার্ভেশন এর মেইন ৩ টে পয়েন্টই হচ্ছে ১ নাম্বার যে ক্রায়ো প্রিজার্ভেশন এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। ২ নাম্বার এখানে তাপমাত্রা কত হয় যে -190°C বা -190°C। আর ৩ নম্বর এখানে কি ইউজ করা হয় সংরক্ষণের জন্য? না তরল নাইট্রোজেন। আর ৪ নাম্বার এটাও বলতে পারিস যে কি জিনিসকে আমরা সংরক্ষণ করতে পারি? না পরাগরেণু, বীজ, গাছের বিভিন্ন অংশ ইত্যাদিকে। ক্লিয়ার? এক্স সিটু সংরক্ষণের নেক্সট উদাহরণ হচ্ছে টিস্যু কালচার। কিচ্ছু নয়, উদ্ভিদের কোনো একটি অংশ থেকে সমগ্র উদ্ভিদ তৈরির পদ্ধতিকে টিস্যু কালচার বলে। তোরা পরে পড়বি যে কোনো একটা ছোট্ট অংশকে আমরা কেটে নেব উদ্ভিদ থেকে, সেটাকে একটা নির্দিষ্ট কালচার মিডিয়ামে তাকে গ্রো করাবো, মানে সেটাকে বড় করব। করে সমগ্র উদ্ভিদটাকেই তৈরি করব। এই পদ্ধতিকে হচ্ছে টিস্যু কালচার বলে। এর মধ্যে বিভিন্ন টার্ম তোরা পরে পড়বি যে এক্সপ্ল্যান্ট কাকে বলে, মাইক্রো প্রপাগেশন কি, এগুলো তোরা পরে পড়বি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বীজ ব্যাংক। বীজ ব্যাংক নাম থেকেই বোঝা যাচ্ছে যে ব্যাংকে বীজ সংরক্ষণ করা হয়। তাহলে বিভিন্ন প্রকার উদ্ভিদের বীজ এখানে সংরক্ষণ করা হয়। তাছাড়াও জার্ম প্লাজম ব্যাংকে শুক্রাণু এবং ডিম্বাণু সংরক্ষণ করা হয়। তাহলে এই গেল আমাদের এক্স সিটু সংরক্ষণ। তার মধ্যে আমরা কি পড়লাম? চিড়িয়াখানা পড়লাম, বোটানিক্যাল গার্ডেন পড়লাম, ক্রায়ো সংরক্ষণ পড়লাম, টিস্যু কালচার পড়লাম, আর বীজ ব্যাংক পড়লাম। নেক্সট একটা ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে কিস্টোন প্রজাতি বা কিস্টোন স্পিসিস কি? না, যে সমস্ত প্রজাতি বিলুপ্ত হলে অন্যান্য প্রজাতিরও বিলুপ্ত হবার সম্ভাবনা থাকে তাদেরকে কিস্টোন প্রজাতি বলে। একটা প্রজাতি আরেকটা প্রজাতির উপরে কিন্তু ডিপেন্ডেন্ট, এবং কিছু প্রজাতি এমন থাকে যারা খুবই ইম্পোর্টেন্ট, এবং তারা যদি কোনো কারণে বিলুপ্ত হয়ে যায় অন্যান্য প্রজাতিও কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। এই যে খুব ইম্পোর্টেন্ট প্রজাতিগুলো তাদেরকেই বলা হচ্ছে কিস্টোন প্রজাতি।
এর একটা এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। ক্লিয়ার? নেক্সট আরেকটা ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো? নেক্সট একটা ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের হটস্পট। এটা কিন্তু ২ নাম্বার বা ৩ নাম্বারে ডাইরেক্ট টিকা লেখো চলে আসে। যে টিকা লেখো জীব বৈচিত্র্যের হটস্পট। প্রথম পয়েন্ট, যে বিজ্ঞানী নরম্যান মায়ার্স প্রথম হটস্পট এর ধারণা উদ্ভাবন করেন। তোরা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছিস যে আমার এই বড় কোশ্চেন গুলোর যে প্রত্যেকটা পয়েন্ট হয় সেটা কিন্তু নিজেই এক একটা ছোট কোশ্চেন। ক্লিয়ার? যেমন এখানে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে যে কে প্রথম হটস্পট এর ধারণা উদ্ভাবন করেন? তাহলে অ্যান্সার হবে নরম্যান মায়ার্স। নেক্সট ভেরি ইম্পোর্টেন্ট, যে হটস্পট নির্ধারণের শর্তগুলো কি, কি? এমনটা তো নয় যে তোর কোনো একটা জায়গা ভালো লাগলো তুই বলে দিলি, "হ্যাঁ, এই জায়গাটা হটস্পট বানাও।" কেউ বলবে, "আমার বাড়িটাকে হটস্পট বানিয়ে দাও।" কেউ বলবে, "আমার বাড়ির বাগানটাকে হটস্পট বানিয়ে দাও।" এইরকম নয়। একটা জায়গাকে হটস্পট বানানোর জন্য কয়েকটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা নির্দিষ্ট শর্ত আছে। সেগুলো কি, কি? নাম্বার 1, যে স্থানীয় বা আঞ্চলিক প্রজাতি, মানে যে সমস্ত প্রজাতির জীব কোনো একটি স্থানে দীর্ঘকাল ধরে বসবাস করে এবং তারা কেবলমাত্র ওই বিশেষ স্থানেই সীমাবদ্ধ, এইরূপ প্রজাতির সংখ্যা অনেক বেশি হতে হবে। তাহলে পয়েন্ট নাম্বার 1, যে স্থানীয় বা আঞ্চলিক, যেটাকে আমরা বলছি এন্ডেমিক প্রজাতি, তার সংখ্যা অনেক বেশি হতে হবে। কোভিড-19 এর সময় একটা টার্ম, একটা ইংলিশ টার্ম খুব ফেমাস হয়েছিল, সেটা হচ্ছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক কি? না, যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তখন সেটা ছিল প্যান্ডেমিক। আর এখানে যেহেতু একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকার কথা বলছি, সেটা হয়ে যাচ্ছে এন্ডেমিক। ক্লিয়ার? ২ নম্বর শর্ত হচ্ছে প্রাথমিক ফ্লোরা, মানে হচ্ছে উদ্ভিদ, এবং ফনা মানে হচ্ছে প্রাণী, তাদের ৭০% বিলুপ্ত হয়ে যেতে হবে। কিচ্ছু না, কোনো একটা জায়গায় যে সমস্ত উদ্ভিদ প্রজাতিগুলোকে দেখা যাচ্ছে তাদেরকে একসাথে বলি আমরা ফ্লোরা, আর যে সমস্ত প্রাণী প্রজাতিগুলো আছে তাদেরকে আমরা বলি ফনা। এই প্রাথমিক যে ফ্লোরা এবং ফনা ছিল ওই জায়গাটাতে, বর্তমানে তাদের at least 70% কিন্তু বিলুপ্ত হয়ে যেতে হবে। মানে 70% ওই জায়গার থেকে অদৃশ্য হয়ে যেতে হবে। ক্লিয়ার? আর শর্ত নাম্বার ৩ হচ্ছে বিপন্ন প্রজাতি, মানে যারা নিকট ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে, তাদের সংখ্যা অনেক বেশি হতে হবে। তাহলে হটস্পট নির্ধারণের শর্ত ৩ টে। ১ নাম্বার, স্থানীয় বা আঞ্চলিক বা এন্ডেমিক প্রজাতির সংখ্যা অনেক বেশি হতে হবে। ২ নাম্বার, প্রাথমিক ফ্লোরা এবং ফনার 70% বিলুপ্ত হয়ে যেতে হবে। আর ৩ নম্বর, অঞ্চলটিতে বিপন্ন প্রজাতির সংখ্যা অনেক বেশি হতে হবে। ক্লিয়ার? নেক্সট এই হটস্পটের মধ্যেই আমরা পড়ছি যে পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা কত? আর ভারতবর্ষে মোট হটস্পটের সংখ্যা কত? পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হচ্ছে ৩৪ টি, আর ভারতবর্ষে মোট হটস্পটের সংখ্যা হচ্ছে ৩ টি। অ্যাকচুয়ালি ভারতবর্ষে আগে ৪ টি ছিল, কিন্তু ২ টো হটস্পটকে একসাথে করে দিয়ে ওদেরকে একটা করে দেওয়া হয়েছে। যার কারণে এখন ভারতবর্ষে আমরা বলব যে ৩ টে হটস্পট রয়েছে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে ভারতবর্ষের হটস্পটগুলির নাম কি, কি? কি, কি নাম? ১ নম্বর হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এবং শ্রীলঙ্কা। নাম্বার ২ হচ্ছে ইন্দো-বার্মা। আর নাম্বার ৩ হচ্ছে হিমালয়া। ক্লিয়ার? এইবারে হটস্পটটার আমরা একটা লাইন ডায়াগ্রাম দেখে নিই, যাতে পুরো জিনিসটা একটা সিঙ্গেল পেজের মধ্যে চলে আসে। তাহলে জীববৈচিত্র্যের হটস্পট ১ম এ আমরা বাঁদিকে লিখব। সেখান থেকে তীর চিহ্ন দিয়ে ১ম এ কি লিখব? না, নরম্যান মায়ার্স, মানে যিনি ১ম এই হটস্পটের ধারণাটা উদ্ভাবন করেন বা হটস্পট এই টার্মটা দেন। সেকেন্ড কি লিখব? যেটা হচ্ছে ওর ফার্স্ট শর্ত, যে আঞ্চলিক প্রজাতি অনেক বেশি হতে হবে। ৩ নম্বর কি লিখব? সেকেন্ড শর্ত যেটা ছিল যে ফ্লোরা এবং ফনার, মানে প্রাথমিক ফ্লোরা এবং ফনার 70% বিলুপ্ত হয়ে যেতে হবে। ৪ নম্বর পয়েন্ট কি লিখব? সেটা হচ্ছে ওর থার্ড যেটা শর্ত ছিল, যে বিপন্ন প্রজাতির সংখ্যা অনেক বেশি হতে হবে।
তার পরের পয়েন্ট লিখব যে পৃথিবীতে ৩৪টি এবং ভারতবর্ষে ৩টি হটস্পট রয়েছে। আর তার পরের পয়েন্টে আমরা ভারতবর্ষের যে ৩টে হটস্পট সেইগুলোর এক্সাম্পল গুলোকে লিখে দেব। তাহলে দেখ তোরা এই সিঙ্গেল পেজটার মধ্যে কিন্তু ওই যে জীববৈচিত্র্যের হটস্পট ৩ নম্বরের যে কোয়েশ্চেন সেটা কিন্তু এই সিঙ্গেল পেজে তার অ্যান্সারটা চলে এসছে এবং প্রত্যেকটা লাইন এই পেজটার প্রত্যেকটা লাইন হচ্ছে একটা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার। ক্লিয়ার? এই চ্যাপ্টারটা মোটামুটি এখানেই কমপ্লিট। এইবারে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে আমরা চ্যাপ্টারটাকে এবং আজকের এই লেকচারটাকে কমপ্লিট করব। ১ম কোয়েশ্চেন হচ্ছে ক্যাটাবলিজম ও অ্যানাবলিজম কাকে বলে? তোরা বল। আমি কিন্তু অলরেডি পড়িয়ে দিয়েছি ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম। ক্যাটাবলিজম মানে হচ্ছে অপচিতি বিপাক। আর অ্যানাবলিজম মানে হচ্ছে উপচিতি বিপাক। শুধু এইটুকু লিখলে হবে না। আমি আগে অলরেডি পড়িয়েছি বলে এখানে এইটুকু দিয়ে দিলাম। তোরা তাহলে লিখবি যে ক্যাটাবলিজম কথার অর্থ হলো অপচিতি বিপাক। তারপরে অপচিতি বিপাকের সংজ্ঞাটা দিবি। যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন কমে যায় সেটাকে বলা হচ্ছে অপচিতি বিপাক বা ক্যাটাবলিজম। এবং তার উদাহরণ দিয়ে দিবি শ্বসন। সিমিলারলি তারপরে লিখবি যে অ্যানাবলিজম কথার অর্থ হলো উপচিতি বিপাক। তারপরে উপচিতি বিপাকের সংজ্ঞাটা দিবি যে বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হয় উপচিতি বিপাক বা অ্যানাবলিজম এবং তার উদাহরণ কি ছিল? সালোক সংশ্লেষ। নেক্সট কোশ্চেন যে অ্যানথ্রোপোজেনিক এক্সটিনশন বলতে কি বোঝো? ভেরি ইম্পোর্টেন্ট। তোদের হয়তো মনে আছে যখন আমরা ওই জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ পড়ছিলাম, আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম কারণের পিছনেই কিন্তু সবচেয়ে লোভী প্রজাতি মানে মানুষ তাদের হাত রয়েছে। সেটাই হচ্ছে অ্যানথ্রোপোজেনিক এক্সটিনশন। তাহলে কি বলবো? না অ্যানথ্রোপোজেনিক কথার অর্থ হলো মনুষ্য দ্বারা সৃষ্ট। আর এক্সটিনশন কথার অর্থ হলো অবলুপ্তি বা বিলুপ্তিও বলতে পারিস। তাহলে মনুষ্য সৃষ্ট কারণের জন্য সেই কারণগুলোর মধ্যে কি থাকছে? অরণ্য ধ্বংস হতে পারে, পশু শিকার হতে পারে, অন্যান্য জিনিস হতে পারে। তাহলে এইসব কারণের জন্য যখন জীব বৈচিত্র্যের অবলুপ্তি ঘটে, তখন তাকে অ্যানথ্রোপোজেনিক এক্সটিনশন বলা হয়। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে মোট সম্ভাব্য প্রজাতির সংখ্যা কত? আমরা একটু আগে পড়ে এসেছি পৃথিবীতে মোট আবিষ্কৃত প্রজাতির সংখ্যা কত? সেটা ছিল 1.7 থেকে 1.8 মিলিয়ন বা ১৭ থেকে ১৮ লক্ষ। এখানে কোশ্চেন হচ্ছে পৃথিবীতে মোট সম্ভাব্য প্রজাতির সংখ্যা কত? মানে এর মধ্যে যেগুলো আমরা এখনো আবিষ্কার করতে পারিনি, কিন্তু ধারণা রয়েছে যে এই ধরনেরও কিছু প্রজাতি আছে, সেইগুলোকেও ইনক্লুড করব এখানে। এবং এখানে অ্যান্সারটা হবে ৫ থেকে ৫০ মিলিয়ন। ঠিক আছে? এবং ১ মিলিয়ন মানে হচ্ছে ১০ লাখ বা ১০ লক্ষ। তাহলে পৃথিবীতে মোট সম্ভাব্য প্রজাতির সংখ্যা হচ্ছে ৫ থেকে ৫০ মিলিয়ন। আর আগে আমরা পড়েছি যে এখনো পর্যন্ত আবিষ্কৃত প্রজাতির সংখ্যা হচ্ছে ১.৭ থেকে ১.৮ মিলিয়ন। ক্লিয়ার? এই দুটো জিনিসের মধ্যে কিন্তু গুলাস না। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা ভেরি ইম্পোর্টেন্ট যে অবলুপ্তির উপর ভিত্তি করে প্রজাতিকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলো কি? অ্যান্সারটা দেখ। না অবলুপ্তির উপর ভিত্তি করে প্রজাতিকে আমরা ৩ ভাগে ভাগ করেছি। কি? না ভালনারেবল, এন্ডেঞ্জার্ড আর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। ১ম এ হচ্ছে ভালনারেবল। ভালনারেবল প্রজাতি কি? না এগুলো হচ্ছে চরম সংকটপূর্ণ নয়। মানে এখনই যে সংরক্ষণ বিশালভাবে করতে হবে তা কিন্তু নয়। কিন্তু যদি ঠিকঠাকভাবে আমরা এগুলোকে হ্যান্ডেল উইথ কেয়ার না করি, তাহলে ভবিষ্যতে এদের অবলুপ্তির সম্ভাবনা আছে। তাহলে ভালনারেবল মানে হচ্ছে চরম সংকটপূর্ণ নয়, কিন্তু ভবিষ্যতে অবলুপ্তির সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে এন্ডেঞ্জার্ড প্রজাতি। এন্ডেঞ্জার্ড প্রজাতি কি? না এরা সংকটপূর্ণ। মানে এদের সংখ্যা প্রাকৃতিক পরিবেশে আগের তুলনায় কিন্তু অনেক কমে গেছে এবং খেয়াল না রাখা হলে এরা কিন্তু ভবিষ্যতে অবলুপ্ত হয়ে যাবার চরম সম্ভাবনা রয়েছে। উদাহরণ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। আর ৩ নম্বর যেটা সেটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রজাতি কি? না এরা চরমভাবে সংকটপূর্ণ এবং প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ বিলুপ্ত। আর এদেরকে ভবিষ্যতে সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যাবার প্রবল সম্ভাবনা আছে।
তার কারণে এদের কৃত্রিমভাবে সংরক্ষণ করা প্রয়োজন। এর উদাহরণ হচ্ছে এক শৃঙ্গ গন্ডার। তাহলে আমরা কি পড়লাম? না অবলুপ্তির উপর ভিত্তি করে প্রজাতিকে ৩ ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ভালনারেবল, একটা হচ্ছে এন্ডেঞ্জার্ড, আর একটা হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। ভালনারেবল মানে ঠিক আছে, এখনো ঠিকঠাক চলছে। তবে অতিরিক্ত যথেচ্ছ ব্যবহার করা চলবে না। তাহলে কিন্তু ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে। এন্ডেঞ্জার্ড কি না এরা সংকটপূর্ণ। মানে প্রাকৃতিক পরিবেশে আগে এদের যা সংখ্যা ছিল তার তুলনায় অনেক কমে গেছে। তাই এদেরকে এখন থেকেই এদের যত্ন নিতে হবে। না হলে কিন্তু ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে। আর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়েই গেছে। এদেরকে এখন কৃত্রিমভাবে সংরক্ষণ করার প্রয়োজন। এন্ডেঞ্জার্ড স্পিসিস এর উদাহরণের মধ্যে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। আর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড স্পিসিস বা প্রজাতির উদাহরণের মধ্যে ছিল এক শৃঙ্গ গন্ডার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, দুটি অবলুপ্ত প্রজাতির নাম লেখো। কি হবে? মরিশাসের ডোডো, ডোডোটা হচ্ছে পাখিটার নাম, মরিশাস হচ্ছে জায়গা। আর আরেকটা হচ্ছে তাসমানিয়ার নেকড়ে। এখানেও তাসমানিয়া হচ্ছে জায়গা, নেকড়েটা হচ্ছে প্রাণী। তোরা এখানে আরেকটা নাম দিতে পারিস সেটা হচ্ছে ডাইনোসর। এরাও সম্পূর্ণ অবলুপ্ত প্রজাতি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে কবে পালিত হয়? অ্যান্সারটা হচ্ছে 5th জুন। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, IUCN এর পুরো কথাটি লেখো। অ্যান্সার কি হবে? না ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এবং বারবার বলছি এই পুরো নামগুলো লেখার ক্ষেত্রে কিন্তু বানানগুলো ভালোভাবে লিখবি। বানান ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ইম্পোর্টেন্ট, কয়েকটি বহিরাগত বা বিদেশি প্রজাতির নাম লেখো। একটা আমরা অলরেডি পড়ে নিয়েছি কচুরিপানা। আর কি হতে পারে তাহলে? না কচুরিপানা, ল্যান্টানা, কংগ্রেস ঘাস, নীল পার্চ ইত্যাদি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের পরাগরেণু এবং বীজকে কিভাবে সংরক্ষণ করা হয়? অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ, যেটা হচ্ছে একটা এক্স সিটু সংরক্ষণ। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, ফ্লোরা ও ফনায় পরিপূর্ণ ভারতবর্ষের একটি রাজ্যের নাম লেখো। অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেন, শুক্রাণু ও ডিম্বাণু কোথায় সংরক্ষণ করা হয়? অ্যান্সার হবে জার্ম প্লাজম ব্যাংকে। নেক্সট কোশ্চেন আর আজকের লাস্ট কোশ্চেন, বায়োস্ফিয়ার রিজার্ভকে কি অঞ্চলে ভাগ করা হয়েছে? এটা নিয়ে আমি যখন বায়োস্ফিয়ার রিজার্ভ তোদেরকে পড়াচ্ছিলাম এই লেকচারে, তখন বলছিলাম যে কোনো জায়গায় ৩ টে ভাগেও করা হয়, কোনো জায়গায় ৪ টে ভাবেও করা হয়। সেটাই এখানে দেখ যে তোরা যদি লিখিস যে ৩ টি ভাবে তাহলে কি লিখবি? না কোর জোন বা কোর অঞ্চল, বাফার জোন আর ট্রানজিশন জোন। আর যদি কেউ লিখতে চাস যে ৪ টি অঞ্চলে, তারা লিখবি কোর অঞ্চল, বনজ অঞ্চল, পর্যটক অঞ্চল ও পুনরুদ্ধার অঞ্চল। আর এই দুটোর মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট জোন বা অঞ্চল কোনটা জানিস? সেটা হচ্ছে কোর অঞ্চল। অ্যাকচুয়ালি এই কোর অঞ্চলে জনসাধারণের প্রবেশ কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। ঠিক আছে? তাহলে দিস ইজ অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। মানে আজকে এই পর্যন্তই এবং এই চ্যাপ্টারটাও এখানেই কমপ্লিট। পরের লেকচারে ট্যাক্সোনমি যে আছে সেটা সম্বন্ধে পড়াবো। তো অনেক থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্যে। আর এটাই আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো তোদের আমার পড়ানোটা কেমন লেগেছে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাস। যদি কোনো জায়গা খারাপ লেগে থাকে বা কোনো জায়গায় মনে হয় আমার ইমপ্রুভ করা উচিত, সেটাও অবশ্যই জানাস। থ্যাংক ইউ। আ আরেকটা ছোট্ট জিনিস আছে। আমি তোদেরকে ফোর্স করছি না। বাট তোরা যদি চাস যে ক্লাস 11 এর বায়োলজির আমার একটা ছোট্ট WhatsApp গ্রুপ করার আমি চেষ্টা করছি। সেটার চার্জ খুবই মিনিমাম থাকবে যে ₹99 পার মান্থ, মানে প্রত্যেক মাসে ৳৯৯ করে। সেই ব্যাচে তোরা কি পাবি? না তোরা যা ডাউট দিবি তার সেম ডে সলিউশন, মানে সেই ডাউটের সেই দিনের মধ্যেই সলিউশন। অ্যাকচুয়ালি আমি একেকটা দিনে একেকটা চ্যাপ্টার বলে দেবো। সেই রিলেটেড তোরা পড়বি এবং সেই চ্যাপ্টার থেকে যা ডাউট থাকবে তোরা ওখানে ওই গ্রুপের মধ্যে কমেন্ট করবি। সেটা সেই দিনের মধ্যেই সলিউশন দিয়ে দেয়া হবে। তার সাথে তোরা ডেইলি স্টাডি প্ল্যানার পাবি। মানে একটা চ্যাপ্টারকে আমরা কটা ভাগে বা কদিনে পড়বো, কোন দিনে কোনটা পড়া হবে আমি তোদেরকে টার্গেট দেবো। তার সাথে আমি এই যে লেকচার গুলো নিচ্ছি তাদের এই অ্যাজ ইট ইস যে পিডিএফ থেকে আমি পড়াচ্ছি, সেই পিডিএফটা আমি ওখানে আপলোড করব।
তোরা যদি চাস অবশ্যই ভিডিও পজ করে নোট করে নিতে পারিস। বাট যেহেতু চার্জ মিনিমাল, তো যদি এফোর্ড করতে পারিস অবশ্যই নিস। তার সাথে পার্সোনাল গাইডেন্স পাবি এই ব্যাচে। মানে যদি টাইম ম্যানেজমেন্ট এ কোনো প্রবলেম হয় বা পড়াশোনা রিলেটেড যদি কোনো প্রবলেম হয় সেটার সলিউশন পাবি। তার সাথে মেনি মোর আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি সেই ব্যাচের থ্রু তোদেরকে আমি হেল্প করব। যদি এফোর্ড করতে পারিস তাহলে আ এই ভিডিওর নিচে কমেন্ট করিস। আমি সেখানে নাম্বারটা শেয়ার করে দেব। বাকি আ এটাই আমার চ্যানেল দীপান্ত স্টাডি হাব। আর এই পর্যন্ত দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। ভালো থাকিস সবাই। থ্যাংক ইউ সো মাচ।